আহনাফ, আহনাফ, তুমি কি করে পারলে এটা করতে আহনাফ? তাকাও না আহনাফ আমার দিকে, দেখো না আমি তোমার দেয়া লাল শাড়ি পরে বউ সেজেছি, কথা বলছো না কেন আহনাফ? বলে চিৎকার করে কাঁদতে লাগলো চাঁদি। আহনাফ নিশ্চুপ আর তার পাশে দাঁড়িয়ে তার সদ্য বিবাহিত স্ত্রী তানিয়া। পুরো বিয়ে বাড়ি যেন থম মেরে আছে, কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না। আজ আহনাফ আর চাঁদনির বিয়ে ছিল। অবশেষে তাদের ৮ বছরের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল। সবাই আনন্দে বিমোহিত ছিল। আর চাঁদনি, সে তো অপেক্ষায় বসেছিল তার প্রেম পুরুষের। কিন্তু হুট করে সব এলোমেলো হয়ে গেল। নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। অজানা আতঙ্কে কেঁপে উঠল চাঁদনি। চাঁদনি দৌড়ে নিচে যেয়ে দেখে যে আহনাফ এসেছে। কিছু একটা নিয়ে দুপক্ষের তুমুল বাকবিতণ্ড হচ্ছে। সবার মুখ থমথমে। চাঁদনি আরেকটু এগিয়ে যেয়ে দেখতে পেল আহনাফের পাশে তার চাচাতো বোন তানিয়া লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। এবার চাঁদনি যা শুনল তা শোনা অপেক্ষা মৃত্যু ভালো। এইসব কি আহনাফ? তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো তাই না? চাঁদ তানিকাকে আমি বিয়ে করেছি, ও আমার বউ। এতদিন তোমার সাথে যা ছিল সব মোহ। মোহ কেটে যাওয়ার পর বুঝেছি আমি তানিকে ভালোবাসি। চাঁদনি কি বলবে বুঝতে পারছে না। ম্লান হেসে বলল, ভুল বলে আহনাফ, দিন না বছর হবে। 8টা বছরকে তুমি মোহ বলে কাটিয়ে দিলে। বর্তমান। কাঁদতে কাঁদতে চাঁদনি সেন্সলেস হয়ে যায়। চাঁদনির মা বাবা ভাই তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। যাওয়ার আগে চাঁদনির ভাই রুদ্র আহনাফের দিকে তাকিয়ে বলল, আহনাফ তোকে নিজের বেস্ট ফ্রেন্ড না ভাই ভাবতাম, আর তুই আজকে আমার পিঠে ছুরি দিলি। আমার বোনকে দেওয়া কষ্টের ওর চোখের পানির হিসাব তোর কাছে সুদে আসলে নিব, কথা দিচ্ছি। আহনাফ হালকা হাসল। তানিয়ার হাত ছেড়ে দিতে গেলে তানিয়া আবারও হাত ধরে ফেলল। আহনাফ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ওর দিকে। তানিয়া মাথা নিচু করে হাত ছেড়ে দেয়। এরপর আহনাফ চুপচাপ বের হয়ে যায় কমিউনিটি সেন্টার থেকে। ফাঁকা রাস্তায় দিশাহীন হাঁটতে থাকে। মানুষ বলে মা নাকি সন্তানের জীবনের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শত্রুই তার মা। হ্যাঁ, তার মা। তোমাকে আমি ঘৃণা করি মা, ভয়ঙ্কর ঘৃণা করি। নুরানি, বোন আমার, আজ তোর বোন প্রতিশোধ নিয়েছে। তোর অপমানের, তো আমাদের বাবা মায়ের অপমানের বদলা নিতে পেরেছি আমি নুরানি। আমার জীবন আজ সার্থক। আপা জানিস তো, শান্তি পাচ্ছি আজ। দুই বোন উচ্চ স্বরে হেসে উঠল। এই দুই মানবী কি আদৌ জানে যে নিজেদের সন্তানের সুখ আজ তারা নিজ হাতে মাটি দিয়ে এসেছে? চাঁদনি মরার মতো হসপিটালের বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেনের মাস্ক। চাঁদনির ভাইয়ের চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। না, সে কাঁদছে না, তার চোখে এখনই শুধুই প্রতিশোধ। আর সে ভালোভাবেই জানে কিভাবে প্রতিশোধ নিতে হয়। রুদ্র চাঁদনির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বোন কথা দিচ্ছি, তোর চোখ দিয়ে পড়া প্রতিটি অশ্রুর ফোঁটার হিসাব ওদের দিতে হবে। তানিয়া আহনাফের রুমে বউ সেজে বসে আছে। আজ তার স্বপ্ন পূরণ হলো। ছোট থেকে এই একটা স্বপ্নই তো সে দেখে এসেছে। তানিয়া জানে আহনাফ চাঁদনিকে ভালোবাসে, কিন্তু সে এখন আহনাফের বিবাহিত স্ত্রী। আহনাফ ওকে ভালোবাসুক বা না বাসুক, তবু আহনাফ ওর হয়েই থাকুক, ওর কাছেই থাকুক। তানিয়া মনে করে ওর একার ভালোবাসাই যথেষ্ট ওদের এই বিবাহিত জীবনের জন্য। আর ওর বিশ্বাস একদিন না একদিন আহনাফকে এই সম্পর্ক মেনে নিতেই হবে। তারপর সে আর আহনাফ মিলে তাদের স্বপ্নের সংসার সাজাবে। কতদিন আর বউকে ছাড়া থাকবে? পুরুষ মানুষ বলে কথা ভেবেই লাজুক হাসল তানিয়া। ওহ, তুমি নিয়ে চিন্তা করো না। আজ একটু কষ্ট পেয়েছে, তাই ও ড্রিঙ্কস করবে, হয়তো ফিরে আসবে। তুমি কি সত্যি ওর আসল মা পারভিন? একটু ওকে চিন্তা হয় না ছেলেটার জন্য? শোনো নাসির, আমার ছেলেকে আমি তোমার চাইতে ভালো চিনি। ওর সাহস কতটুকুনি আমার জানা আছে। যেই ছেলে আমার সামান্য হুমকি নিজের এত বছরের ভালোবাসার মানুষকে ছাড়তে পারে, সে আর যাই করুক নিজের কোনো ক্ষতি করবে না। তাই এত চিন্তা করো না, ঘুমাও। পারভিন, তুমি আজ নিজ হাতে নিজের ছেলের জীবন নষ্ট করলে। ও নাসির, এইসব 2 দিনের আবেগ, আজ আসে কাল নেই। আর আমাদের তানিয়া কি কম সুন্দরী? দেখবে ঠিকই তোমার ছেলে কয়েক মাস পর তানিয়া প্রেমে হাবুডুবু খাচ্ছে। পারভিন, আমি সত্যি অপেক্ষায় আছি যেদিন তোমার 2 বোন নিজেদের ভুল বুঝতে পারবে, তোমাদের অন্যায় বুঝতে পারবে। কিন্তু ভয় হয় ততদিন আমি আমার ছেলেটাকে হারিয়ে না ফেলি। ক্ষণিকের জন্য পারভিন আর মনেও ভয় জাগে,
কিন্তু পরক্ষণেই সে তা উড়িয়ে দিয়ে বিজয়ের হাসি হেসে শান্তির ঘুমে পাড়ি জমায়। এদিকে আহনাফ এতক্ষণ বাবা মায়ের রুমের সামনে দাঁড়িয়ে তার মায়ের বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছে। যেই মেয়ের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করলো, আজ শুনে সেসব কিছুই নাকি নাটক ছিল মায়ের। অতীত বরযাত্রী বের হওয়ার 30 মিনিট আগে হুট করে আহনাফের মা আহনাফকে ডেকে পাঠায়। সেখানে যায়, দেখে তার বাবা মা আর চাচা খালার পরিবার বসে আছে, আর একজন হুজুর কাগজে কি যেন লিখছেন। আহনাফকে দেখে ওর মা বলে উঠল, আহনাফ, আজ তোর আর তানিয়ার বিয়ে। মা, মজা করছো? একটু পরে বরযাত্রী বের হব, রেডি হও, যাও। আমি মজা করছি না আহনাফ, আজ যদি তুই তানিয়াকে বিয়ে না করিস তাহলে এখনই আমি নিজেকে মেরে ফেলবো। আহনাফ হতবাক, বেশি অবাক নিজের পরিবারের বাকি সদস্যদের নির্বিকারভাবে বসে থাকা দেখে। তার মানে সবাই সব জানে, সবাই রাজিও। এভাবে কিছুক্ষণ আহনাফ আর ওর মায়ের তর্ক চললে কিছুক্ষণ পর ওর মা নিজের হাতে চাকু দিয়ে পোঁচ দেয়, গলগলিয়ে রক্ত পড়তে শুরু করে। আহনাফ সহ পরিবারের সবাই পারভিন আরাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে সরাসরি না করে দেয়। তার এক কথা, আগে বিয়ে হবে, তারপর সে ট্রিটমেন্ট নেবে। আহনাফও বাধ্য হয়ে রাজি হয়ে যায়, নিজের অনিচ্ছায় বিয়ে করে তানিয়াকে। বর্তমান মা, আজ তুমি যা করলে এর শাস্তি তুমি পাবে। আমি তো আমার চাঁদকে আর ফিরে পাবো না, কিন্তু নিজেকে তিলে তিলে শেষ করবো আমি। নিজের চোখের সামনে নিজের ছেলেকে ধীরে ধীরে মরতে দেখবে মা, এটাই তোমার শাস্তি। আর এদিকে তানিয়া আহনাফের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে পারভিন আরা আর তানিয়া নাস্তা দিচ্ছিল সবাইকে। হুট করে কি যেন দেখে তানিয়ার হাত থেকে খাবার বাটি পড়ে গেল। ওর দৃষ্টি অনুসরণ করে যখন সবাই সামনে তাকালো, দেখলো আহনাফ নেশায় বুঁদ হয়ে আছে আর তাকে ধরে আছে একটি মেয়ে। আহনাফ সবাইকে দেখে হ্যাংলা হাসি দিয়ে বলল, হ্যালো এভরিওয়ান, মিট মাই নিউ। এই মেয়ে, নাম কি তোমার? মমতা সাহেব মেয়েটা মাথা নিচু করে উত্তর দিল। ও হ্যাঁ, মমতা। তারপর ধ্রুব হাত ছাড়িয়ে ওর মায়ের কাছে যেয়ে বলল, দেখো মম, ও মমতা। আমার ওকে ভালো লেগেছে, তাই কাল রাতে ওকে কিনেছি। হয়েছে, কাবিনে 5 লক্ষ টাকা জমেছিলাম না, ওটা দিয়ে। ভোরে পাগলের মতো হাসতে শুরু করলো। এদিকে তানিয়ার তো পাগল প্রায় অবস্থা। কাল রাতে তো আহনাফকে নিয়ে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখলো, তবে সবই কি ছিল মরীচিকা? আহনাফের মা হুঙ্কার দিয়ে বলল, আহনাফ, ভুলে যেও না তুমি এখন বিবাহিত। আহনাফ মেকি হেসে বলল, বিয়ে মাই ফুড। এই তানির সাথে শোভনা বলেই তো এই প্রস্টিটিউটকে কিনে এনেছে। বলেই থুতু ফেললো মেঝেতে। এরপর সবার সামনে মমতাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আহনাফের এই নির্লজ্জ আচরণে বাসায় সবার মাথা নামিয়ে দিল। এদিকে তানিয়ার মা বিলাপ শুরু করলো, মেয়েকে এভাবে বিয়ে দিয়ে ভুল করলো না তো? তানিয়ার বাবা নাসির সাহেবকে হুমকি দিয়ে বলল। নাসির সাহেব তাচ্ছিল্য হাসি হেসে বলল, কেন ভাইজান? যখন আমার ছেলেটাকে জোর করে নিজের মেয়ের সাথে বিয়ে দিলে তখন মনে ছিল না যে জোর করে ভালোবাসা হয় না, যা মন চায় করো এখন তোমরা। আর পারভিন, শুনে রাখো, আমার ছেলের যদি কিছু হয় সেদিনেই আমি এই ঘর ছাড়ব। তোমার মতো স্বার্থপর অমানুষের সাথে সংসার করা যায় না। বলে গটগট করে চলে গেলেন নাসির সাহেব। এদিকে পারভিনারা ভাবছেন সত্যি কি ভুল করে বসলেন তিনি। চাঁদ শোন, শরীর এখন কেমন তোর? চাঁদনি নিরুত্তর। জ্ঞান ফেরার পর থেকে সে কারোর সাথে কথা বলছে না, শুধু সবার দিকে তাকিয়ে থাকে। কে কি? এদিকে আহনাফের অবস্থা শোচনীয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাগে আসক্ত হয়েছে সে, অবশ্য ইচ্ছে করে হয়েছে, যেন এই অন্ধকার জগৎ থেকে আর ফিরতে না পারে। ইদানিং জুয়া খেলাও শুরু করে, ইচ্ছে করে জুয়াতে টাকা হারে। অফিস যায় না 2 মাস, বাসায় যতক্ষণ থাকে নিত্য নতুন মেয়ে নিয়ে আসে। পুরো বাড়ির পরিবেশ শোচনীয়। আর তানিয়া, তার অবস্থা আরও শোচনীয়। পারভিনারা বলেছিল আহনাফ যখন নেশার ঘরে থাকবে তখন যেন আহনাফের কাছে যায়। একবার বাচ্চা আসলে আহনাফ বলতে যাবে, সংসারী হবে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে তানিয়াও সায় দেয়। পরিকল্পনা অনুযায়ী একদিন রাতে আহনাফের সামনে আবেদনময়ী রূপে হাজির হয়। নেশার ঘরে আহনাফ ধীরে ধীরে তানিয়ার দিকে এগিয়ে যায়। তানিয়াকে চাঁদনি মনে করে কাছে টেনে নিতে থাকে। কিন্তু ওই যে, যতই নেশা করুক, ভালোবাসার মানুষের টানই আলাদা। ধাক্কা মেরে তানিয়াকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। সারা রাত তানিয়াকে বেল দিয়ে কুত্তার মতো পেটায়। এরপর 3 দিন তানিয়া হসপিটালে ভর্তি ছিল। এরপর থেকে তানিয়া নিজের রুমে একা একা বসে থাকে, সারাদিন চোখের পানি ফেলে।
তারপর থেকে আহসান নেশা করে বাসায় আসলে দরজা ভালো করে লাগায়। তারপর রুমে বসেও সারা রাত নেশা করে। সুদর্শন বলিষ্ঠ আহনাফ 2 মাসের মধ্যেই কেমন রোগা হয়ে গেছে, চোখের নিচে দাগ বসে গেছে। কিছু স্বার্থপর মানুষের স্বার্থের বলি হয়েছে এই নিষ্পাপ ছেলেটা। আহনাফের বাবা ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। জানেন না কি হবে তার ছেলেটার। রাগে ঘেন্নায় পারভিনার সাথেও এখন আর কথা বলেন না। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, পারভিনার সাথে সম্পর্ক রাখবেন না, সব ছেড়ে ছুড়ে নিজের বাচ্চাটাকে নিয়ে শহর ছাড়বেন তিনি। এদিকে পারভিনারাও দুশ্চিন্তায় বিভোর। আহনাফ একমাত্র সন্তান তার, মাঝে মাঝে ভাবে চাঁদনিকে ফেরে আনবেন, কিন্তু তখনই তার বোন নুরানি বেগমের উস্কানিতে আরও কঠোর হয়ে যান। নুরানি বেগম তো পড়ে আছেন নিজের প্রতিশোধ আর নিজের ভালোবাসার মানুষকে হারানোর বেদনায়। সে কিভাবে বুঝবে অন্যের সন্তানের ভালো? বোকা পারভিনারাও বুঝল না যে নিজের সন্তানের জীবনে ধ্বংস নিজেই টেনে আনছেন। 1 মাস পর। আজকাল নূরের শরীর খুব একটা ভালো থাকে না, মাথা ঘোরায়, বমি বমি ভাব। হুট করে তার ফোন বেজে ওঠে, দেখে যে তার মা ফোন দিয়েছে। হ্যালো আম্মু, বলো। আজকে রাতেই রওনা দে, কালকে সকালেই তোকে যেন বাসায় দেখি। নূর ভয় পায়, এত তাড়াহুড়ো করে এভাবে মা ডেকে পাঠালো কেন? অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। রুদ্রদের বাসায় প্যাকিং চলছে, সব ব্যবসাপাতি গোপনে সরিয়ে ফেলেছে, নিজের চাকরিও সুইচ করেছে। আর মাত্র 1 দিন, তারপর তার লাস্ট চাল, এরপর ফিনিশ। ভেবেই উন্মাদের মতো হেসে উঠল রুদ্র। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নূর। বাড়িতে ঢোকা মাত্রই নুরানি বেগম থাপ্পড় দিয়েছে ওর গালে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কখনো ভাবিনি এভাবে ধরা পড়ে যাবে। ওদিকে ওর বাবাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনোদিন কল্পনাও করেনি তার এই বাচ্চা মেয়েটা তার বিশ্বাস ভাঙবে। 2 মাস আগে কোথায় ছিলি তুই? চুলের মুঠি ধরে জিজ্ঞেস করছে নুরানি। আজ নূরের বাবাও কিছু বলছে না। বলছিস না কেন, বল। নূর চুপ করে আছে। ভুলেও যদি রুদ্রর নাম মুখে নেয় তাহলে মা আজকেই কিছু একটা করে বসবে, হয়তোবা সারা জীবনের জন্য হারাবে রুদ্রকে। তাই আপাতত চুপ থেকে পরে রুদ্রের সাথে কথা বলে ডিসিশন নেবে। কাঁপতে কাঁপতে নূর বলল, মা, বান্ধবীরা মিলে কক্সবাজার গিয়েছিলাম। কোন বান্ধবী? আম্মু, ভার্সিটির। নুরানি বেগম চুপ করে কিছু একটা ভাবলেন, তারপর বললেন। নূরের বুঝতে বাকি রইল না মায়ের পরের পদক্ষেপ কি। সে চেনে ভালোভাবেই তার মাকে। পিনে চমকে উঠল। বিকেলবেলা নূর অনেক কষ্টে লুকিয়ে বাসা থেকে বের হয়েছে। তাদের পরিচিত রেস্টুরেন্টের কর্নারের সিটে বসে অপেক্ষা করে রুদ্রের জন্য। 15 মিনিট পর রুদ্র এসে বিরক্তির সুরে বলল, সমস্যা কি নূর? এভাবে তাড়াহুড়ো করে ডাকলে কেন? আমার কি কাজ নেই নাকি? রুদ্র, তুমি এভাবে কথা বলছো কেন? আজ পুরো 3 মাস পর আমাদের দেখা হলো। এসব আজাইরের কথা বাদ দিয়ে আগে বলো, কেন ডেকেছো? রুদ্রর ব্যবহারে নূরের ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে কান্না আটকিয়ে বলল, রুদ্র, মা আমাকে সন্দেহ করছে। আমার মনে হয় মা এই সপ্তাহেই আমার বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। বলে রুদ্রের দিকে তাকালো। রুদ্র কেয়ারলেস ভাবে বলল, তো নূর যেন আজ অবাকের পর অবাক হচ্ছে। রেগে গিয়ে বলল, তো দিয়ে কি বলতে চাচ্ছ তুমি? রুদ্র, ফাজলামি করছো? তোমার বউয়ের বিয়ের কথা চলছে আর তুমি এখনো এত উদাসীন? শুনো রুদ্র, আমি মোটেই ফাজলামির মোড়ে নই। আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। আমি আজকেই তোমার বাসায় উঠব। রুদ্র এবার চেয়ারে আরেকটু আরাম করে বসে বলল, কোন অধিকারে? মানে? মানে কোন অধিকারে তুই আমার বাসায় যাবি? এইভাবে তুই তোকারি করছো কেন রুদ্র? আমি বউ তোমার। প্রমাণ কি নূর? কোনো প্রমাণ আছে যে তুই আমার বউ? এবার নূর যেন আকাশ থেকে পড়ল, কাপা গলায় বলল, এসব কি বলছো রুদ্র? তুমি ফাজলামো করছো, তাই না? এবার রুদ্র নূরের দিকে একটু এগিয়ে যেয়ে ওর চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিস ফিস করে বলল, একদমই না নূর পাখি, তুমি আমার কেউ না, কেউ না তুমি আমার। ওই বিয়ে মিথ্যা, বিয়ের সব সাক্ষী মিথ্যা, যা হয়েছে সব ভুলে যাও পাখি। নূরের এবার চারপাশ ঘুরছে, কাপা কাপা গলায় বলল, কেন করলে এমন রুদ্র? রুদ্র নূরের গাল চেপে ধরে বলল, আমার বোনের প্রতিশোধ নিতে পাখি। পারভিন আবার শাস্তি তো তাকে তার ছেলেই দিচ্ছে, কিন্তু তোর মাকেই শাস্তি দিলাম, আর মেয়েকে তো শয্যাশয়ী বানিয়ে। নূরের কি হলো জানা নেই। এরপর আর একটু শব্দও করেনি মেয়েটা।
একদম নীরবভাবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। এদিকে রুদ্র অবাক, ভেবেছিল নূর চিল্লাচিল্লি করবে, ওকে থাপ্পড় দিবে, অনুনয় করবে, কিন্তু না, মেয়েটার এই নীরব রূপ যে রুদ্রকেও পোড়াচ্ছে। কিন্তু পরক্ষণেই তার চোখে ভেসে উঠল 4 দিন হসপিটালে থাকা দিনগুলোর কথা। ফের ওর মাথায় জেগে বসল প্রতিশোধ শব্দটি। শুধু আজকে রাতটার অপেক্ষা। নূর বাসায় ফিরলে ওর মা তেড়ে আসে, হাজারটা প্রশ্ন করে, কিন্তু নূর নিরুত্তর, যেন জীবনের প্রতি আর কোনো মায়া কাজ করছে না তার। আজ সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। মনে করে কিছুক্ষণ আগের কথা, নিজেকে শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল নূর। জন্মের পর থেকে সে শুধুই ঠকেছে, কেউ তাকে ভালোবাসে না, কেউ না। হুট করে মাঝ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় নূর। পথচারীরা ওকে নিয়ে হসপিটালে যায়। যখন জ্ঞান ফিরে তখন রাত প্রায় 8টা। ডাক্তারের কাছে জানতে পারে যে সে প্রেগনেন্ট। নূরের দুনিয়া যেন উল্টে যায়। কি পরিচয় দিবে এখন সে এই বাচ্চাটার? সবাইকে ওকে জারজ বলবে? না, ভয় কেঁপে ওঠে নূর। বেহায়ার মতো আবার ফোন করে রুদ্রকে, কিন্তু ফোন বন্ধ। এরপর সরাসরি চলে যায় রুদ্রর বাসায়। সেখানে যেয়ে দেখে গেটে তালা মারা। দারোয়ান বলে রুদ্ররা নাকি দেশের বাইরে চলে যাবে পুরো পরিবার। এবার যেন নূরের মাথায় বাজ পড়ল। এই রাতের বেলায় গেল রুদ্রের বন্ধু নাফিসের বাসায়, যে এই পা ধরে কেঁদে বলল, ভাইয়া, রুদ্র কোথায়? প্লিজ একটু বলুন, আমার বাচ্চাটাকে না হলে সবাই জারজ বলবে। নাফিস নিজেও জানে না রুদ্র কোথায়। এদিকে ফোনও বন্ধ। আবার বাচ্চার কথা শুনে নাফিস আরও ভয় পেয়ে গেল। প্রতিশোধের নেশায় মেয়েটার এত বড় সর্বনাশ করো। ওরা সব বন্ধুরা জানতো যে রুদ্র নূরকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে, এটাই প্রতিশোধ। কিন্তু রুদ্রের মনে যে পাপের খেলা চলছিল ভেবেই ঘৃণা লাগলো নাফিসের। অনেক কষ্টে রাত 11টায় নূরকে বাসায় পৌঁছে দিল নাফিস। কথা দিল রুদ্রকে খুঁজে বের করবে। কিন্তু রুদ্রকে খুঁজে পাওয়া কি এত সহজ? এই শহর থেকে নিজের সব হিসেব শেষ করে সে বের হয়েছে, আর ফিরবে না। আর তার শেষ চালা হবে কালকে সকালে। ততক্ষণে রুদ্র আর রুদ্রের পরিবার সবার ধরাছোঁয়ার বাহিরে। এমনকি আত্মীয়রাও জানে না কোথায় যাচ্ছে তারা। কিসের আত্মীয়? যারা তার বোনের বিপদের সময় নোংরা নোংরা বাক্য ছুঁড়েছিল, চায় না এমন আত্মীয় রুদ্র। এদিকে নূর তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে ঘরে চলে গেল। কাল সকালে শহর ছাড়বে সে। সে জানে রুদ্র আর ফিরবে না। সে আর চাচ্ছে না রুদ্র ফিরুক। নিজের বাচ্চাকে একটা ভালো ভবিষ্যৎ দেবে, একজন ভালো মা হবে। অতীতের কোনো ছায়া সে পড়তে দেবে না তার বাচ্চার উপর। আর রুদ্রকে কোনোদিনও সে ক্ষমা করবে না, কোনো দিনও না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল নূর। তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যায় নূরের। চোখ খুলে দেখে ওর মা ওর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নামাচ্ছে আর নোংরা ভাষায় গালি দিচ্ছে। ব্যথায় কাঁপা গলায় নূর বলে উঠল, মা ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। নুরানি বেগম রাগান্বিত স্বরে বলে উঠল, ব্যথা করে হারামজাদি, ব্যথা লাগে? তোর জন্য যে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোকে কি এই জন্য জন্ম দিয়েছি আমি? এসব কি বলছো মা? কি করেছি আমি? এবার নুরানি বেগম নিজের ফোন নূরের দিকে ফিকে মারেন। নূর ফোন হাতে নিয়ে যা দেখলো তাতে ওর দুনিয়া উল্টে গেল জানো। বিছানায় রুদ্র নূরের গলায় মুখ ডুবিয়ে আছে এমন একটা ছবি ফেসবুকের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যদিও নূরের চেহারা এখানে বোঝা যাচ্ছে না। নূর মনে মনে বলে উঠল, এটাই করার বাকি ছিল রুদ্র। আজ তুমি আমাকে পুরোপুরি শেষ করে দিলে। তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা করব না। নূরের ভাবনার মাঝেই নুরানি বেগম আবার হাত তুলতে গেলে এবার নূরের বাবা যেয়ে আটকায়। তাকে ঘরের বাইরে বের করে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। ধীরে ধীরে নূরের সামনে যেয়ে দাঁড়ায়। মাথায় আলতো করে স্নেহের স্পর্শ এঁকে দেয়। আদুরে কণ্ঠে ডেকে ওঠে, নূরমা। বাবার এমন কণ্ঠে মাথা তুলে তাকায় নূর। তুমি কি করতে চাও আম্মা? ওই ছেলেকে বিয়ে করতে চাও? তাহলে ওর পরই। কথার মাঝেই ওর বাবাকে থামিয়ে দেয় নূর। বলে, বাবা, আমি মুক্তি চাই এই শহর থেকে, আম্মুর থেকে, পরিচিত মানুষ থেকে, আর এই জীবন থেকে। হালকা হেসে মেয়েকে বুকে জড়িয়ে আসাদ সাহেব বললেন, যা মা, তোকে মুক্ত করে দিলাম। সন্ধ্যাবেলা পুরো এলাকা জুড়ে তাজা খবর। আসাদ সাহেবের একমাত্র মেয়ে মেহিনুর বিকেলের দিকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে 2 বছর পর। চাঁদ সোনা, আর কতদিন একা একা থাকবি বোন? ভাই আমি কতবার বলেছি আমি প্রস্তুত না। আর কত বছর লাগবে চাঁদ? ধ্রুব ছেলেটা আর কতদিন অপেক্ষা করবে? ওর জন্য আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পেরেছি, ভুলে গেছিস? আমি কি অপেক্ষা করতে বলেছি? আর উনি আমাদের জন্য যা করেছেন আমি কৃতজ্ঞ, কিন্তু
ওনাকে আমি আমার ভালো বন্ধু ভাবি ভাইয়া। আহনাফ হসপিটালে ভর্তি। ভয়ঙ্কর কিছু ড্রাগস নিয়মিত সেবন করে পুরো শরীরে কাটাছেঁড়ার দাগ। ওসব ড্রাগ নিয়ে নিজেই নিজেকে আঘাত করে। অনেকটা মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে সে। এই 2 বছর নেশার মধ্যে কতবার যে আত্মহত্যা করতে চেয়েছে হিসাব নেই। শরীরের কাটা জায়গাগুলোতে ইনফেকশন হয়ে গন্ধ বের হতে শুরু করেছে। চুল দাড়ি বড় হয়ে ভয়ঙ্কর লাগে এখন তাকে। তার মধ্যে আবার বাসা বেঁধেছে অসংখ্য রোগ। কিছুদিন আগেই ব্রেন স্ট্রোক করেছে। তাই আহনাফকে নিয়ে ঢাকায় এসেছে ওর বাবা মা। পারভিন আর তার স্বামী ক্যাবিনের বাইরে বসে আছে। ডাক্তার ভেতরে চেক আপ করছে। ডাক্তার বাইরে আসতেই দুইজন দৌড়ে গেল। ডাক্তার বললেন, দেখেন, আহনাফের যা অবস্থা, এখনই চিকিৎসা না দিলে তাকে বাঁচানো মুশকিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে আহনাফ নিজেই বাঁচতে চাচ্ছে না, যার কারণে ট্রিটমেন্ট ওর কাজে লাগছে না। তবুও আমরা চেষ্টা করছি। এখন খুশি তো তুমি পারভিন? আমার বাচ্চাটা শেষ পর্যন্ত মেরে ফেললে। তোমরা 2 বোন। আমি যদি আমার আহনাফকে হারাই তাহলে সেদিনেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ। বলে কাঁদতে কাঁদতে কেবিনে গেলেন তিনি। এদিকে পারভিনারা নিশ্চুপ। কি বলবে সে? তার জেদের জন্যই তো তার ছেলের আজ এই অবস্থা। ওদিকে তানিয়াও 1 বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছে আহনাফকে। 6 মাস হলো নতুন বিয়ে হয়েছে। আর অন্যদিকে আর বোন নুরানি মেয়েকে হারিয়ে এখন সব সময় নামাজে নিজেকে ব্যস্ত রাখে। মেয়ের জন্য চোখ ভাসায়। নুরানির স্বামী আসাদ সাহেব নূর মারা যাওয়ার 2 মাস পরেই দেশের বাইরে চলে যান। নুরানি হাজার আকুতি মিনতি করেও সে থামেনি। নুরানি নিজের ভুল বুঝতে পারে যে এই মানুষটাকে এতগুলো বছর অবহেলা করেছে সে, ভালোবাসেনি, অপমান করেছে। কিন্তু আজ সে বুঝতে পেরেছে সে অতীত নিয়ে পড়ে থেকে নিজের বর্তমানের সুখ নষ্ট করেছে। স্বামী সন্তান কারো খেয়াল রাখেনি, অযত্ন করেছে সব সময়। আজ সে সন্তানও হারালো, স্বামীকেও। গভীর রাত, সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে পুরো রূপ। চোখ দুটো লাল হয়ে আছে রুদ্রর। হাতে তার একটি মেয়ের ছবি। নূর পাখি, আমার নূর পাখি, এই পাখি, কথা বলিস না কেন? তোকে খুব মনে পড়ে পাখি। নিজের হাতে তোকে শেষ করেছি আমি। মন চায় নিজেকে মেরে ফেলি, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে আর পারি না। নিজের প্রতি খুব ঘৃণা হয়, জানিস তো? কেন তোকে এই প্রতিশোধের খেলায় জড়ালাম পাখি? তুই তো আমার নির্দোষ বোকা পাখি ছিলি। আচ্ছা, তুই কি বিয়ে করে নিয়েছিস পাখি? জানিস পাখি, ভয়ে তোর খোঁজ নিই না। যদি তোর পাশে অন্য পুরুষকে দেখি তাহলে সেদিনই মরে যাব আমি পাখি। কেঁদে ওঠে রুদ্র। ভালোবাসি তোকে নূর। এইদিকে, বাবা তোমার নাতিকে একটু সামলাও, আমি ভার্সিটিতে যাব, রেডি হতে হবে। আম্মা জান, সুষময় ছেলেটা ভালো। তো আমি কি করব বাবা? মা, বলছিলাম যদি জীবনটাকে আরেকটা সুযোগ দিতি। বাবা, সুযোগ দিয়েছি বলেই তো আজ এখানে আমি, না হলে তো সেদিনই মৃত্যুকে বরণ করতাম, যেদিন আমাকে চূড়ান্তভাবে ভেঙে দিয়েছিল। আচ্ছা বাবা, বাদ দাও এসব কথা। আমি আমার জীবনে আপাতত কাউকে জড়াতে ইচ্ছুক না। আমি আর আমার বাচ্চার সাথে ভালো আছি বাবা। নূরমা। বাবা প্লিজ আমাকে আর নূর বলে ডাকবে না। আমি কতবার বলেছি আমার নাম মেহেরিমা। নূর নামটা শুনতে চাই না আর আমি, বলেই বেরিয়ে গেল নূর। এদিকে ভরা চোখে দাঁড়িয়ে রইল নাসির সাহেব। জানে না মেয়েটার ভাগ্যে কী দীঘা আছে। তার মেয়েটা যে জন্মের পর থেকেই দুঃখী। রুদ্র সোনা, মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে বাবা। তুমি, মাম্মাম আর নান্নান, আমাদের এই ছোট্ট পরিবার, আমাদের আর কাউকে লাগবে না বাবা, কাউকে না। বলেই বাচ্চাকে জড়িয়ে কাঁদতে লাগলো নূর। আজ চাঁদনির বিয়ে। আজ আবারও বউ সেজে এসেছে, তবে আহনাফ নয়, ধ্রুবর জন্য। এই যে আর একটু পর সে আরেকজনের নামে কবুল বলে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। চাঁদনি বিড়বিড় করে বলল, ভালো থেকো আহনাফ। ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। নিচে গাড়ির শব্দ আসছে। বুঝতে বাকি রইল না যে বর এসেছে। সবাই অপেক্ষায় আছে চাঁদনির কবুল বলার, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ আসছে না। সারা শরীর কাঁপছে। অবশেষে সে শক্তি সঞ্চার কবুল বলতে যাবে, এমন সময় কেউ দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। চাঁদনি চমকে উঠে দাঁড়ালো। যখন মানুষটার চেহারা দেখলো তখন যেন তার মাথায় বাজ পড়ল। অবাক হয়ে বলল, আন্টি আপনি? চাঁদ মা, আমি তোর পায়ে পড়ছি মা, আমার আহনাফটাকে বাঁচা। এবার যেন সবার অবাকের মাত্রা আরও বাড়ল। মা, আমার আহনাফটা আইসিইউতে ভর্তি, অবস্থা ভালো না ওর, ওকে বাঁচা মা। এই পর্যায়ে চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না।
সেও উনাদের মতো কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো যে আহনাফের কি হয়েছে? পারভিন বেগম এক এক করে সব ঘটনা খুলে বলল। কিভাবে প্রতিশোধের নেশায় দুই বোন মিলে চাঁদনির জীবন নষ্ট করতে চেয়েছিল, কিভাবে আহনাফ ধীরে ধীরে মৃত্যুর মুখে গিয়েছে সব। চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না, পাগলের মতো ছুটতে শুরু করলো মেইন গেটের দিকে। হসপিটালের কমন জোনে বসে আছে সবাই। চাঁদনি আহনাফের অবস্থা দেখে সেন্সলেস হয়ে গিয়েছে। তাকে আরেক কেবিনে ভর্তি করা হয়েছে। ধ্রুবর পরিবার চলে গেছে। হসপিটালে আছে শুধু ধ্রুব, চাঁদনির পরিবার আর আহনাফের বাবা মা। সবার দৃষ্টি এখন পারভিন আরার দিকে। এমন কি হয়েছিল যার প্রতিশোধ নিয়ে এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠল সে? অতীত। পারভিন আরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে, আর ওনার ছোট বোন নুরানি বেগম ইন্টার সেকেন্ড ইয়ারে। নুরানি বেগমের তারই এলাকায় হাসান নামে একজনের সাথে 5 বছরের প্রণয়ের সম্পর্ক ছিল। সে সময় হাসান ছিল অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। একদিন খবর আসে হাসানের বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়েছে। এদিকে নুরানি আর হাসান একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই বিদেশ যাওয়ার আগে তারা দুজন অনেক কষ্টে পরিবারকে ম্যানেজ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এদিকে পারভিন আরারও বিয়ে ঠিক করা আছে, তাই তারা কেউ মানা করে না। অবশেষে বিয়ের দিন এগিয়ে আসে, কিন্তু সেদিন হঠাৎ বিয়ের কিছুক্ষণ আগে পুলিশ এসে নুরানির বাবাকে ধরে নিয়ে যায় মিথ্যা কেসে। নুরানির বিয়ে ভেঙে যায়। সে রাতেই হাসানের সাথে তার মামাতো বোনের বিয়ে হয়। অন্যদিকে পারভিন আরার হবু শ্বশুরও ফোন দিয়ে বিয়ে ভেঙে দেয়। দুই বোনই নিজেদের ভালোবাসার মানুষকে হারায়। তারপর মা আর দুই মেয়ে সমাজের অনেক কটু কথা সহ্য করে জীবন সংগ্রাম চালিয়ে যায়। 3 মাস পর জামিন মিলে তাদের বাবার। তারা জানতে পারে টাকার লোভে পুলিশ ইন্সপেক্টর আবুল কাশেম তাকে ফাঁসিয়েছিল। এরপর তারা সে শহর ছেড়ে দেয়, নতুন করে জীবন শুরু করে। কিন্তু মনের মধ্যে ওই ইন্সপেক্টরের জন্য ঘৃণা এক বিন্দুও কমেনি। এত বছর পর সেদিন যখন তারা চাঁদনিদের বাসায় বিয়ের কথা বলতে গিয়েছিল, তখন ড্রয়িং রুমে আবুল কাশেমের ছবি দেখে চিনতে বিন্দু মাত্র দেরি হয়নি তার। আর যখন জানালো যে আবুল কাশেম চাঁদনির বাবা, পুরনো প্রতিশোধ জেগে উঠল তার। বর্তমান চাঁদনির বাবা শফিক সাহেব হতভম্ব। তার মেয়ে এমন দোষের শাস্তি পেল যেটা তার বাবা করেনি। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আপনি আসল ঘটনা না জেনে এতগুলো মানুষের জীবন নষ্ট করলেন। সেদিন খালিদ নামে এক লোক আমার বোনকে কিডন্যাপ করেছিল আর হুমকি দিয়েছিল বাবাকে যেন আপনার বাবাকে অ্যারেস্ট করে। তার মেবি উদ্দেশ্যটা ছিল হাসানের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া। এমনকি আমার বাবা চাকরি ছেড়ে এক কাপড়ে আমাদের নিয়ে শহর ছেড়েছিল, কারণ আমার বাবা গোপনে আপনার বাবার নির্দোষ হওয়ার প্রমাণ দিয়েছিল আরেক ইন্সপেক্টরকে। এই দফায় চমকে উঠল পারভিন আরা। এত বড় ভুল সে কি করে করো? সত্য না জেনে এত বড় পাপ করো? কেঁদে উঠল সে। আহনাফ ধীরে ধীরে চোখ খুলছে, অনুভব করে কেউ তার হাত শক্ত করে ধরে রেখেছে। পাশে ফিরে তাকায়, বুকটা ধুক করে ওঠে। চাঁদ, তার চাঁদ। দরজায় নক করার শব্দে ঘুম ভেঙে গেল চাঁদনি। মাথা তুলে দেখে আহনাফ তাকিয়ে আছে তার দিকে। ইস, 2 বছর পর মানুষটাকে দেখছে সে। 2 বছর, চেহারার কি অবস্থা! আচ্ছা, এই 2 বছরে কি সে নিজের যত্ন নেয়নি একবারও? সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ, সিরিঞ্জের দাগ, কোথাও কোথাও আবার ইনফেকশন হয়ে গেছে। ভাবনার মাঝে আবার নক করলো কেউ দরজায়। চাঁদনি এবার হুঁশ ফিরে পেলে যে দরজা খুলে বেরিয়ে গেলে নার্স মেডিসিন নিয়ে ভেতরে আসতো। আহনাফ এখনও অপলক তাকিয়ে আছে তার চাঁদের যাওয়ার পথে। পেরিয়ে গেল দিন 4। এর মধ্যে আর আহনাফ আর চাঁদনির কথা হয়নি। চাঁদনি যতবারই এসেছে কেবিনের বাহিরে থেকে দেখে চলে গেছে। আজ আহনাফের ডিসচার্জের দিন, সবাই এসেছে, এমনকি ধ্রুব। বলেছিলাম না ধ্রুব, আমার চাঁদকে কোনোদিন আমার সামনে আনবে না। এ ভুল যাতে আর না হয়। আমার চাঁদকে দেখে রেখো, আগলে রেখো। বলেই কেবিন থেকে বের হয়ে গেল আহনাফ। এদিকে সবার চোখে বিস্ময়। আহনাফ ধ্রুবকে চেনে, তার মানে চাঁদনি কোথায় এটা আহনাফ আগে থেকেই জানতো। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। চাঁদনি আমাদের বাসায় আসার 15 দিন পরে আহনাব একদিন আমার অফিসে আসে, নিজের পরিচয় দেয়। এরপর সে প্রায় চাঁদনির খবর নিত আমার কাছে। প্রায় দূর থেকে দাঁড়িয়ে এক পলক দেখে চলে যেত। কিন্তু হুট করে 4 মাস পর আহনাব এসে বলে সে আমি যেন চাঁদনিকে আর কোনো দিন তার সামনে না আনি, চাঁদনিকে বিয়ে করে একটা নতুন জীবন দেই, আর অতীতকে যেন ভুলিয়ে দিই। চাঁদনি হতভম্ব। কি হচ্ছে তার জীবনে? মাথা ঘুরে পড়ে গেল সে। আহনাফ আবার বাড়ি যেয়ে ড্রিঙ্ক করছে। তখন বারবার মন চেয়েছিল তার চাঁদকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু পারেনি।
হুট করে আহনাফের হাত থেকে কেউ ড্রিঙ্কসের গ্লাস কেড়ে নেয়। আহনাফ রাগে কিছু বলতে যাবে, তার আগেই দেখে যে রুদ্র। আরও বেশি রেগে হাত মুষ্টিবদ্ধ করল সে। রেগে বলল, রুদ্র, এখান থেকে যা। যাব না। কি করবি? রুদ্র প্লিজ যা, না হলে আমি যে প্রতিশোধের খেলায় মেতে উঠব, সেটা থেকে তোর আর তোর বোনের রেহাই পাওয়া মুশকিল। মানে? কোনো মানে নেই, জাস্ট তুই আর তোর বোন আমার থেকে দূরে থাক, ভালো থাকবে। এখন যা। এসব বাদ দে, সব কিছু জাস্ট ভুল বোঝাবুঝি ছিল। চাঁদ নিজেও তোকে ছাড়া ভালো নেই। আমার কাছে আসলেও আরও খারাপ থাকবে। প্লিজ এখান থেকে যা রুদ্র। এই পর্যায়ে রাগে হাতের গ্লাস ছুঁড়ে মারল আহনাফ। রুদ্রের কলার ধরে বলতে লাগলো, কিসের ভুল বোঝাবুঝি? হ্যাঁ কিসের? তোর বোন যখনই আমার সামনে আসবে তখনই আমার মনে পড়বে ও একটা খুনির বোন, আমার নূরের খুনির বোন। তোর ভুল বুঝাবুঝি পারবে আমার বোনকে ফিরে আনতে? বলিস না কেন? এদিকে নূরের খুনি শব্দটা শুনে বাঘারা রুদ্র কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। তাচ্ছিলের হাসি হাসল আহনাফ। বলল, একটা অবিবাহিত মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হলে তার ইন্টিমের সময় ছবিকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে সে মেয়েটার কি করা উচিত? রুদ্র বল না, কি করা উচিত? জানিস, সবাই বলে অনেকে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি ওকে আর ওর বাচ্চাকে খুন করা হয়েছে, আর খুনিটা তুই। প্লিজ তুই আর তোর বোন আমার সামনে আসবে না। এদিকে রুদ্র যেন এ দুনিয়াতে নেই। তার তো কানে বাজছে যে নূর আর তাদের হবু বাচ্চার খুনি সে। চাঁদনিদের বাসায় আজকে টেনশনে আছে। রাত পেরিয়ে সকাল হতে চলল, কিন্তু রুদ্র এখনো বাড়ি ফেরেনি। ফোন বেজে চলেছে, কিন্তু কেউ ধরছে না। সবাই টেনশনে আছে। ধ্রুব রাস্তায় রাস্তায় সারা রাত ঘুরেছে। হুট করে কলিং বেল বেজে উঠল। চাঁদনি তাড়াতাড়ি যেয়ে দরজা খুলে দেখে রুদ্র এসেছে। তাকে দুজন ধরে রেখেছে। রুদ্রর যেন কোনো হুঁশ নেই, রোবটের মতো হয়ে আছে। সাথে দুজন বলল কাল রাতে নাকি রুদ্র তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল ইচ্ছা করে। তারা টাইম মতো ব্রেক করেও সামনে থেকে আরেকটা মোটর বাইক এসে ধাক্কা দেয়। তাই তারা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে একটাও কথা বলেনি সে। সাথে সাথে চাঁদনির মা সাবিনা ইয়াসমিন এসে রুদ্রকে এলোপাথারি মারতে শুরু করলো। বল হারামজাদা, তোর কিসের অভাব রেখেছিলাম আমি? কেন মরতে গিয়েছিলি? এ পর্যায়ে রুদ্র মাথা তুলে তাকালো, বলল, মা আমি খুনি না। আমি খুনি? আমি আমার স্ত্রী, আমার অনাগত বাচ্চাকে মেরেছি মা। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই মা। ওখানে উপস্থিত সবার মাথায় যেন বাজ পড়ল। এ কি শুনছে তারা? সাবিনা বলে উঠলেন, কি পাগলের মতো কথা বলছিস রুদ্র? তোর বিয়ে কবে হলো আর বাচ্চা? রুদ্র কাঁদতে কাঁদতে বলল, আহনাফের খালাতো বোন নূর আমার বিয়ে করা বৌমা। আহনাফের সাথে আর নুরানি বেগমের সাথে প্রতিশোধ নিতে আমি ওকে বিয়ে করেছিলাম মা। এরপর ওকে আমি ব্যবহার করে ছুঁড়ে ফেলি, আর শহর ছাড়ার আগে ওর বদনামির জন্য নিজের ফেস ঢেকে ওর আর আমার ইন্টিমেট ছবি গ্রুপে ছেড়ে দিই। তারপরের দিন নাকি নূর আত্মহত্যা করেছে মা। আমার সন্তান ওর গর্ভে ছিল। এ পর্যায়ে চাঁদনি এসে রুদ্রর গালে থাপ্পড় মারে। তারপর বলে, তোদের এই নোংরা প্রতিশোধের খেলার বলি আমি আর নূর হলাম। আমাদের জীবনটা তুই আর আহনাফ নষ্ট করে দিয়েছিস। আজকের পর থেকে আমার কোনো ভাই নেই। আমার কাছে তুই একজন ক্রিমিনাল ছাড়া আর কিচ্ছু না। আর আহনাফ, ও নিজেও একটা ক্রিমিনাল। তারপর চাঁদ দৌড়ে নিজের রুমে চলে গেল। ধ্রুব এতক্ষণ রুদ্রর পাশে বসেছিল, চেষ্টা করছিল বন্ধুর সাথে মাথা থেকে সুইসাইডের কথা সরাতে। জানে না পেরেছে কিনা। রুদ্র বারান্দায় বসে স্মোক করছে। নিজেকে পশু মনে হচ্ছে তার। আহনাফের ট্রিটমেন্ট এখনো বাকি, তাই নাসির সাহেব 6 মাসের জন্য ঢাকায় বাসা ভাড়া নিয়েছেন। এখানেই আছেন এখন তারা। আহনাফ বেটা, বলেছিলাম কি চাঁদনির বাসায় আবার প্রস্তাব দেই। মানে? দেখ বাবা, এসব মান অভিমান বাদ দিয়ে এখন নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নে। চাঁদনিও তোকে ভালোবাসে অনেক বাবা। চাঁদনির নামও যদি আর এই বাড়িতে উচ্চারিত হয় তাহলে আমি বাড়ি ছাড়বো বলে হন হন করে রুমে চলে গেল আহনাফ। চাচ্ছ না? আমি তোর যোগ্য নই রে। শুরুতে জায়গায় জায়গায় ঘা হয়েছে, ড্রাগ ছাড়া চলতে পারি না, 2বার স্ট্রোক করেছে। ডাক্তার বলে দিয়েছে বাঁচবো না এইভাবে। কিভাবে নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে আমি বলতো? আর আমাদের ভালোবাসার বলি হয়েছে আমার ওর নিষ্পাপ বোন নূর। ওর লাশের উপর দিয়ে কিভাবে তোর সাথে সংসার করবো চাচ্ছ না? বলেই মদের বোতলে মুখ দিল। আজকাল আহনাফের কেন জানি খুব বাঁচতে ইচ্ছে করে।
যে মৃত্যুকে সে স্বেচ্ছায় গ্রহণ করতে চেয়েছিল, আজকাল সেই মৃত্যুকেই ভয় পেতে শুরু করেছে সে। কেন জানি চাঁদনির সাথে একই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করছে তার। সেজন্যই তো 1 মাস হলো নিয়মিত ডাক্তার দেখায়, নিজের যত্ন নেয়, ইয়োগা ক্লাস করে, সাইকোলজিস্টের কাছে যায়, আবার ভয় পায় যদি ঠুস করে মরে টরে যায় আবার। রুদ্র, কই রে তুই? একটু অনাথ আশ্রমে এসেছিলাম, আমার বউ বসার জন্য ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করেছি। আচ্ছা, ঠিক আছে। আর শোন, কাল সৌন্দর্যের ছোট বোনের বিয়ে, সময় মতো বের হোস। আচ্ছা। ফোন রাখতে গিয়ে হুট করে রুদ্রর চোখ পড়ল একটা 1 বছরের বাচ্চার দিকে। কি মায়াবী! আজ যদি তার বাচ্চাটা বেঁচে থাকতো, তারও তো 1 বছরই হতো। চোখে পানি এসে যায় রুদ্রের। আজ পুরো 2 বছর পর বাংলাদেশে আসলো নূর। তার বুকে রুদ্র ঘুমিয়ে। নূরের বাবা গাড়ি আনতে গিয়েছেন। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল নূরের। অতীত যদি আবার তার সামনে এসে দাঁড়াতো। ধ্রুবর সাথে চাঁদনি ব্যবসার কিছু কাঁচামাল কিনতে এসেছে দোকানে, আর ওর সামনের বিল্ডিংয়েই আহনাফ কাউন্সিলিংয়ের জন্য আসে। আজও এসেছে আহনাফ। ডক্টরের ওয়েটিং রুমে ওয়েট করতে করতে হুট করে জানালা দিয়ে তার চোখ যায় সামনের দোকানে। চাঁদনি আর ধ্রুব কোনো একটা বিষয় নিয়ে খুব হাসছে। এদিকে রাগ হাত মুষ্টিবদ্ধ করে আছে আহনাফ, কিন্তু বেচারা ভুলে গেছে যে নিজেই তো নিজের প্রাণপ্রিয়াকে ধ্রুবর হাতে তুলে দিয়ে এসেছে। ধ্রুব, জি ম্যাম, বলেন। আমার উপর রাগ হয় আপনার? ও মা, রাগ কেন হবে? এই যে আপনাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম, আমি তো অন্যায় করেছিলাম ধ্রুব। ধ্রুব কিঞ্চিত হেসে বলল, চাঁদ, ভালোবাসার মধ্যে কখনো কোনো বিনিময় প্রথা থাকতে নেই। আমি তোমাকে ভালোবাসি, এর মানে এই না যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আর আমি তো সব জেনেই তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম যে তোমার মনে অন্য কারো বাস। চাঁদনি এবার ধ্রুবর মুখের দিকে তাকালো। মানুষটা এত ভালো কেন? একটা মেয়ে নিজের লাইফ পার্টনার হিসেবে এমনই একজন পুরুষ চায়। তখনই চাঁদনির মাথায় তার মায়ের বলা একটা কথা আসে, বিয়ে করো তাকে যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। জমকালো আয়োজনে সাজানো হয়েছে সৌন্দর্যদের বাড়ি। সৌন্দর্য ধ্রুবদের ভার্সিটির বন্ধু। ধ্রুব আর রুদ্র মাত্রই পৌঁছালো সেখানে। কি রে, এত লেট কেন তোরা? আরে বলিস না, এই ধ্রুব নায়ক সাজতে গিয়ে দেরি করেছে। 3 জন হেসে দিল। 3 বন্ধু খুন ছুটিতে মেতে উঠল। নূর, তাড়াতাড়ি রেডি হ, বরযাত্রী বের হবে এক্ষুনি। জি ফুপিমণি, আমি রেডি। রোদ্দুরকে রেডি করিয়েই বের হচ্ছি। দেয়ালের সাথে চাঁদনিকে চেপে ধরে আছে আহনাফ। আর চাঁদনিও ছোড়ার জন্য তখন থেকে ছটফট করছে। চাঁদনি যত ধস্তাধস্তি করছে, আহনাফ তত বেশি কাছে যেয়ে ওকে চেপে ধরছে। অবশেষে হার মানে চাঁদনি। আহনাফ যতই অসুস্থ হোক না কেন, ওর শক্তির কাছে চাঁদনি স্থির। আহনাফ চাঁদনির মাঝে মনে হয় আর 1 ইঞ্চিও ফাঁক নেই। আহনাফের গরম নিঃশ্বাস চাঁদনির গালে ঠোঁটে পড়ছে। রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, ধ্রুবর সাথে এত কি তোর? চাঁদনির সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়, কড়া স্বরে বলে ওঠে, সমস্যা কি আপনার? এভাবে একটা মেয়েকে বিনা অধিকারে স্পর্শ করতে পারেন না আপনি। অভদ্রতা এগুলো ছাড়েন আমায়। আর ধ্রুব আমার হবু স্বামী, অবশ্যই এতদিনে আমার স্বামী হয়ে যেত। যাই হোক, ছাড়ুন এবার। আহনাফ করুণ চোখে তাকালো চাঁদনির দিকে। একটু দূরত্বে থেকে জিজ্ঞেস করো, কোনো অধিকারী কি নেই আমার চাঁদ? চাঁদনি আগের মতোই কড়া স্বরে বলল, না, নেই। সত্যি বলতে সেদিন হসপিটালে আপনার জ্ঞান আসার আগ পর্যন্ত অধিকার ছিল, কিন্তু সেদিন হসপিটালে যখন আপনি নিজের হাতে আমার হাত ধ্রুবর হাতে দিলেন, ঠিক তখন থেকে আপনার প্রতি আমার ভালোবাসাটাও মরে গেল। তুমি ভুল বুঝছো চাঁদ, সেদিন ওসব করার কিছু কারণ ছিল। আসলে জানো তো আহনাফ, ভুল শুদ্ধ দুটো চিন্তাই বাদ দিয়েছি বহু আগে। তুমি বলো না আহনাফ যে রুদ্ধ ভাইয়া নূরের মৃত্যুর জন্য দায়ী? আসলে সত্যিটা কি জানো? তুমি নিজেই নূরের খুনি। আজ এতগুলো মানুষের জীবন নষ্টের একমাত্র দায়ী তুমি এই জন্য। আহনাফ মাথা নিচু করে কথা শুনছে চাঁদনির অভিযোগ। চাঁদনি আবার রুষ্ট কণ্ঠে বলল, নূর তোমার খালাতো বোন ছিল, তবুও তোমার এত কষ্ট? তাহলে ভাবো তো, আমি তো রুদ্র ভাইয়ের আপন বোন। সেদিন হসপিটালে যখন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আমার ভাইয়ের কেমন লেগেছিল। আজ তুমি রুদ্র ভাইয়াকে ব্লেম করো যে নূরের মৃত্যুর জন্য সে দায়ী। তাহলে সেদিন যদি হসপিটালে আমি মরে যেতাম, তখন কে দায়ী হতো তখন আহনাফ? আসলে জানো তো, তোমরা মা ছেলে সবগুলোই একই। শুধু নিজেদের কথাই ভাবো, নিজেদের কষ্টের কথাই ভাবো, কিন্তু অন্যেরা কোন সিচুয়েশনে আছে তা তোমরা কোনোদিনও ভাবো না।
আর হ্যাঁ, ভুলেও আমার সামনে আসবে না। তোমার মতো কাপুরুষকে আমি আর আমার জীবনে চাই না, যে প্রথমে মায়ের দোহাই দিয়ে আমায় ছেড়েছে আর আরেকবার মৃত বোনের দোহাই দিয়ে। বলেই হনহন করে চলে গেল চাঁদনি। এদিকে নির্বাক তার যাওয়ার পানে তাকিয়ে আছে আহনাফ। আসলেই তো সে নিজেই দায়ী। হুট করে বুকে হাত দিয়ে রাস্তায় লুটিয়ে পড়ল আহনাফ। তীব্র যন্ত্রণার মাঝেও মনে মনে বলল, চাঁদ পাখি, আমাকে ক্ষমা করে দিও। এদিকে আগন্তুকের গলার ভয়ে শুনে পুরো শরীর শীতল হাওয়া বয়ে গেছে রুদ্রর। এবার ভয়ঙ্করভাবে কাঁপছে সে। না, সে ভুল হতে পারে না, এটা তার নূরের কণ্ঠ। বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে পেছনে ঘুরল রুদ্র। এবার যেন রুদ্রর মনে হচ্ছে সে এই দুনিয়াতেই নেই। কি দেখছে সে? কাকে দেখছে? আরে কি করছো? সৌন্দর্য ভাইয়া কই? বাবু? বলেই সামনে তাকাতেই পা থেমে গেল নূরের। যেই অতীত থেকে পিছু ছাড়াতে 2 বছর ধরে দেশের বাহিরে সে, যে অতীত তার জীবনটাকে শেষ করে দিল, আজ আবারও সে অতীত তার সামনে দাঁড়িয়ে। এরপর দ্বিতীয় দফা অবাক হলো রুদ্রর করে রৌদ্রকে চুপচাপ ঘুমিয়ে থাকতে দেখে। তবে এই অবাক হওয়ার রেশ বেশিক্ষণ থাকলো না। অতীতের কথা মনে করে তার পুরো মন ঘৃণায় ছেয়ে গেল। ঝড়ের গতিতে যেয়ে রুদ্রর কোল থেকে রৌদ্রকে কেড়ে নিয়ে বাহিরের দিকে ছুটল সে। এদিকে নির্বাক রুদ্রর হুঁশ ফিরল এতক্ষণে। সেও নূরের পেছনে ছুটছে, চিৎকার করে ডাকছে, রুদ্র নূর প্লিজ থামো, আমার কথাটা একবার শোনো, প্লিজ থামো নূর। কিন্তু নূরের যে থামার নয়, সে তাড়াতাড়ি সিএনজিতে উঠে পড়ল। এদিকে রাস্তায় উদ্ভ্রান্তের মতো ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়ল রুদ্র। সৌন্দর্য আর রুদ্র, ধ্রুব যেহেতু ওদের পেছনেই আসছিল, ওরা তাড়াতাড়ি যে রুদ্রকে ওঠালো। রুদ্র কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ধ্রুব থামাও আমার নূরকে প্লিজ, আমার বাচ্চাটাকে এনে দে প্লিজ, আমি মরে যাব ওদের ছাড়া। সৌন্দর্য আর ধ্রুব যেন আকাশ থেকে পড়ল। এদিকে ধ্রুব অবাক নূর বেঁচে আছে শুনে, অন্যদিকে সৌন্দর্য অবাক মেহেরিমা নূর রুদ্রের বউ শুনে। সৌন্দর্য এবার বলল, রুদ্র, আমি জানি না তোর আর মেহেরিমার মাঝে কি হয়েছে। ও আমার দুঃসম্পর্কের কাশিন। আমাদের বাসায় আছে আঙ্কেল আর মেহেরিমা। এখন ওকে একা থাকতে দে, তারপর ওর কাছে যাস। রুদ্র মাথা নাড়ালো, বুঝলো সে। ওরা দুজন রুদ্রকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিল। কলিং বেলের শব্দে মিসেস রুমা যে দরজা খুলে দিল, কিন্তু সামনে তাকিয়ে দেখে বিধ্বস্ত রূপে দাঁড়িয়ে আছে রুদ্র। দরজা লাগিয়ে রুদ্রর কাঁধে হাত রাখতেই আচমকা মায়ের পা জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো সে। চাঁদনি আর ওর বাবাও কান্নার শব্দের দৌড়ে আসতো। ভাইয়ের এই অবস্থা দেখে নূরেরও ভয় গলা শুকিয়ে গেল। যতই রেগে থাকুক, কিন্তু ভাইকে সে প্রচণ্ড ভালোবাসে। রুদ্র বিলাপ করে বলতে লাগলো, মা, আমার নূর বেঁচে আছে, আমার বাচ্চাটাও বেঁচে আছে মা। বাচ্চাটাকে আমি আমার বুকে রেখেছিলাম মা, কিন্তু আমি তো জানতাম না ওটা আমার বাচ্চা ছিল, না হলে ওকে নিয়ে যেতে দিতাম না মা। আমার বউ বাচ্চাকে আমার কাছে এনে দাও না মা, বিশ্বাস করো আর কোনো কিছুই চাইবো না। এবার যেন বাসায় আরেকবার বিনা মেঘে বাজ পড়ল সবার মাথায়। বাবা, আজকে রাতের ফ্লাইট কনফার্ম হয়েছে? নূরের কথা বলার মাঝে কলিং বেল বেজে উঠল। সবার মনোযোগ গিয়ে ঠেকল দরজায়। কে এলো এত সকাল সকাল? সৌন্দর্য গিয়ে দরজা খুলতেই সবাই দেখলো 4 জন অপরিচিত মানুষ দাঁড়িয়ে। আর এদিকে নূরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ও যে ভয় পেয়েছিল, তবে তাই কি সত্যি হতে যাচ্ছে? নূর শক্ত মুখ করে সোফায় বসে আছে, আর ওর ঠিক সামনের সোফায় রুদ্রর পরিবার। রুদ্রর বাবা মা বোন তখন থেকে এই ওই করে বোঝাতে চাচ্ছে। এদিকে সৌন্দর্যের পরিবারও বোঝাচ্ছে যেন রুদ্রকে আরেকবার সুযোগ দেয়। কিন্তু নূর তো নিজের সিদ্ধান্তে অটল। সে আর রুদ্রকে চায় না। রুদ্র নামক জানোয়ার পশু অমানুষটাকে দেখলেই নাকি তার ঘেন্না লাগে। এর মধ্যে রুদ্র মাথা নিচু করে বসে আছে। যখন দেখলো নূর কোনোভাবেই রাজি হচ্ছে না, রুদ্র এবার হুট করে যেন নূরের পা দুটো চেপে ধরে কেঁদে দিল। তারপর বলল, আর একটাবার সুযোগ দিনা জান, বিশ্বাস কর, বেস্ট হাজবেন্ড বেস্ট বাবা হব জান। আমি মরে যাব তোদেরকে ছাড়া, মাফ করে দে না জান। রুদ্রের চোখে পানি দেখে নূরের চোখেও ভরে উঠল। কিন্তু না, এই পশুর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। পা হ্যাঁচকা দিয়ে ছাড়িয়ে নিল নূর। তারপর গম গম করে রুমে চলে গেল। দিকে আচমকা হ্যাঁচকা খেয়ে টেবিলের কোনায় ধাক্কা খেল রুদ্র। সাথে সাথে কপাল দিয়ে রক্ত ঝরতে শুরু করলো তার। রুদ্রের মা ছেলের এই অবস্থা দেখে দৌড়ে গেল। কেঁদে দিল সেও। ছেলে যতই অপরাধ করুক, তার তো নারী ছেঁড়া বাচ্চা রুদ্র।
কি করে মা হয়ে ছেলের এত কষ্ট অপমান সহ্য করবে? নূর, কাজটা কি ঠিক হলো? ঠিক ভুল জানি না বাবা, আমি জাস্ট ওই পশুটাকে নিজের জীবনে আর চাই না। আর তোর বাচ্চা, ওর কি বাবার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? তুই কি চাস তোর মতো তোর বাচ্চারাও ভালোবাসা ছাড়া বড় হোক? নূর নিশ্চুপ। আসাদ সাহেব আবারও বললেন, মা শোনো, একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক জীবনের জন্য বাবা মা উভয়কেই প্রয়োজন। তুমি হয়তো ভাববে সে দ্বিতীয় বিয়ে করবে, তখন রুদ্র বাবা পাবে। কিন্তু মা, বাস্তবতা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না যে সৎ বাবা কোনোদিন আপন বাবার মতো ভালোবাসতে পারে না বা পারবেও না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে নিজের জীবনের মতো নিজের বাচ্চার জীবনটা বানায়ো না। ওর ভবিষ্যৎ জীবনটা তোমার হাতে। তাই বলে পশুটাকে মাফ করে দিব? নূরের বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন। সংসার জীবনে যেও ভয়ঙ্কর শাস্তি দেওয়া যায় মা। বলেই রুম থেকে চলে গেলেন। এদিকে বাবার কথা শুনে চমকে উঠল নূর। রাত 11টা। সৌন্দর্যদের পুরো বাড়ি জুড়ে হইচই। নূর বিছানায় চুপটি করে বসে আছে। আশেপাশে অনেক মানুষের চেঁচামেচি, কিন্তু সেসব যেন সে শুনতে পাচ্ছে না। হুট করে কিছু বাক্য তার কানে প্রবেশ করলো। তার পুরো কায়া যেন কেঁপে উঠল। তাকে আবার জিজ্ঞেস করলো, বলো মা কবুল। নূর গভীর শ্বাস নিয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। এদিকে রুদ্র ছাড়লো স্বস্তির নিঃশ্বাস। অবশেষে তার নূর পাখি আবার তার কাছে ফিরে এলো। অন্যদিকে আহনাফ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঘরের কোণে। পারভিন আর নুরানি বেগমও নিশ্চুপ। মৃত মেয়েকে হঠাৎ চোখের সামনে দেখে সে কি প্রতিক্রিয়া দেবে সে নিজেও জানে না। আজকে দুপুরে যখন আসাদ সাহেব নুরানি বেগমকে নূরের কথা জানালো, সে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করেছে। নিজের পাপ কাজের জন্য ক্ষমাও চেয়েছে। সেই সাথে তার নিজের প্রতি প্রচণ্ড ঘৃণাও জমেছে। তাই তো এখানে এসে নূরের সাথে কথা বলারও সাহস পাচ্ছে না তিনি। মন চাচ্ছে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু নিজের কৃতকর্মের জন্য আর ব্যর্থতার জন্য পারছেন না নূরের সামনে যেতে। এদিকে আহনাফকে ফোন দিয়েছিল রুদ্র। এখানে এসে বোনকে জড়িয়ে ধরতে গেলে নূর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চোখে একরাশ ঘেন্না নিয়ে বলে, দূরে থাকো তুমি, আমার ভাই মরে গেছে। তুমি ওই রুদ্রের মতো একটা মানুষ, অমানুষ। ওই রুদ্র যেমন আমার আত্মাকে মেরেছে, ঠিক সেভাবে তুমিও চাঁদনি আপির আত্মাকে মেরে ফেলেছিলে। আর দয়া করে তোমার ওই পাপ কাজের সাফাই গাইতে আসবে না, ঘেন্না করি তোমাদের। তারপর থেকে আহনাফও নিশ্চুপ। বোনের চোখেও ঘেন্না, ভালোবাসার মানুষটার চোখেও ঘেন্না। গাড়িতে নূর আর রুদ্র পাশাপাশি, আর রুদ্রের বুকে ঘুমাচ্ছে যেন এক পারফেক্ট পরিবার। বিছানায় চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছে নূর। রুদ্র ওর দাদির কাছে ঘরে এসে সাথে সাথেই বিয়ের ভারী সাজ খুলে ফেলেছে সে। মাথা তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিন্তু ঔষধ নিতেও মন চাচ্ছে না। ভারী বকশিস দিয়ে অবশেষে রুমে ঢুকলো রুদ্র। রুম পুরো অন্ধকার। জানালা দিয়ে বাহিরের ল্যাম্পপোস্টের আলো আসছে, যা তীর্যকভাবে পড়ছে বিছানার উপর। দেখে বিছানায় গুটিসুটি মেরে আতশোয়া হয়ে আছে নূর। রুদ্র ধীর পায়ে যে লাইট অন করলো। এদিকে নূর এখনো নির্বিকার। রুদ্র দেখলো নূর সুতি রংচটা থ্রিপিস পরে আছে। চুলের পানি দিয়ে বালিশ ভিজে গেছে। রুদ্র বারান্দা থেকে তোয়ালে নিয়ে নূরের কাছে এগিয়ে গেল। যেই না নূরের চুলে হাত দিতে যাবে, নূর ঝট করে চোখ মেলল। এরপর রুদ্র নিজেও হতবাক, কি থেকে কি হলো। তার মুখের কথা যেন ফুরিয়ে গেছে। সে অবাক চোখে তাকিয়ে আছে নূরের পানি। এদিকে নূর চিল্লিয়ে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, আর একবার যদি দেখেছি আমার আশেপাশে আসছিস, এবার তো শুধু থাপ্পড় মেরেছি, নেক্সটে লোক ডাকবো। এরপর বালিশ নিয়ে রুদ্রর মুখে ফিকে দিয়ে বলে, কোথায় সব এসো, কিন্তু আমার পাশে আসার সাহস দেখাবি না। নূর, আমার কথাটা শোনো। তুই যাবি নাকি আমি এই রুম থেকে বের হব? বাহিরে মেহমান, তাই রুদ্র নিজেও চায় না এটা নিয়ে সিন ক্রিয়েট হোক। তাই বালিশ নিয়ে বারান্দায় রাখা ক্যাম্প খাটে শুয়ে পড়ল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ দুটো মানুষ এক হয়েও তাদের মাঝে এত দূরত্ব। এদিকে নূরের চোখেও পানি। যতই রাগ করুক বা ঘৃণা করুক, ঘৃণার মাঝে যে মানুষটাকে আজও সে প্রচণ্ড ভালোবাসে তা তো সে অস্বীকার করতে পারবে না। এদিকে রুদ্রের চোখেও পানি। সে আজ তার নূর পাখিকে যে চিনতে পারছে না। অবশ্য দোষটা তো তারই। সে নিজেই তার নূর পাখিকে এতটা কঠোর বানিয়ে ফেলেছে। রুদ্র মনে মনে বলল, তোমার ঘৃণা মেনে নিতেও রাজি আমি, তবু আমার হয়েই থেকো নূর।
চাঁদনি ছাদে একা দাঁড়িয়ে আছে। জীবন নিয়ে বড্ড বেশি দ্বিধায় সে কি করবে। যে মানুষটা নিজের মায়ের কথায় তাকে ছেড়েছিল, তাদের 8 বছরের ভালোবাসাকে নিমিষে পায়ের নিচে পিষে ফেলেছিল, তাকে বেছে নেবে? নাকি যে এই মানুষটাকে সে বন্ধুত্বের হাত বাড়িয়ে তাকে নতুন জীবন দিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে? ভাবতে পারছে না চাঁদনি কি সিদ্ধান্ত নিবে সে। হুট করে পেছন থেকে তার অতি পরিচিত ডাক শুনতে পেল। বুঝলো সে এসে দাঁড়িয়েছে পেছনে। আজও মানুষটাকে সে অনুভব করে। আহনাফ আবারও ডেকে উঠল। চাঁদ, এতক্ষণের কল্পনার জগৎ সরে চাঁদনির চোখের সামনে ভেসে উঠল বিয়ের দিনের দৃশ্য, যেখানে আহনাফের পাশে তার স্ত্রী রূপে দ্বিতীয় এক নারী ছিল। রাগে গা জ্বলে উঠল চাঁদনির। রেগে চেঁচিয়ে বলল, কতবার বলেছি তোমাকে যে আমি তোমার মুখ দেখতে চাই না, জাস্ট অসহ্য লাগে আহনাফ। একটাবার আমার কথাটা তো শোনো জান। এ একদম না, তোর এইসব জান টান বলতে আসলে না থাপ্পড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে, ফালতু ছেলে কোথাকার। নূরের ভাই হয়ে এসেছিস, ভাই হয়েই থাক, আমার সাথে একদম আলগা বেরিতে দেখাতে আসবি না। তুই তো করে করছো কেন চাঁদ? ও আচ্ছা, তাহলে তুই আমার কাছে আর কোন ব্যবহার আশা করছিস? সেদিন তোকে আমি বলিনি যে আমার সামনে না আসতে? আমি লাইফে মুভ অন করেছি। এবার আহনাফ করুণ চোখে তাকিয়ে চাঁদনির সামনে হাঁটু করে বসে বলল, আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না চাঁদ? লাস্ট একটাবার? না, করা যায় না, কারণ তোর জীবনের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কোনোদিনই আমি ছিলাম না। যেমন সেদিন তোর মায়ের জন্য আমাকে ছেড়েছিলি, ভবিষ্যতে যে আবার ছাড়বি না তার কি নিশ্চয়তা? তোর মতো কাপুরুষ কারো বিশ্বাসের যোগ্য না। আর তোর মতো ডিভোর্সি ছেলের দ্বিতীয় বউ হওয়ার ইচ্ছে আমার নেই। এখন প্লিজ যা এখান থেকে। না থাক, আমিই যাচ্ছি। বলেই হন হন করে চলে গেল চাঁদনি। এদিকে অপমানে তাচ্ছিল্যে আহনাফের অবস্থাও করুন। এই চাঁদকে তো সে চেনে না, এ তো তার চাঁদ না। চাঁদ প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না চাঁদ। কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল আহনাফ। 2 মাস অতিবাহিত হয়েছে। রুদ্র নূরের সম্পর্কের এখনো কোনো উন্নতি হয়নি। ঠিক আগের মতোই নূর বারান্দায় উদাস ভঙ্গিতে বসে আছে। রুদ্র ওর ফুপির কাছে এর মধ্যে নূরের মা 2 বার এসেছিল, কিন্তু নূর কথা না বলে রুমে ঢুকেছিল। মাথা নিচু করে নুরানি বেগম প্রস্থান করেন সেবার। এ নিয়ে নূরের বাবা আসাদ সাহেব বেশ খেপেছেন নূরের ওপর। সে যে নুরানি বেগম একটা সময় অনেক বড় বড় ভুল করেছেন, কিন্তু সে তো এখন অনুতপ্ত। মা হয়ে মেয়ের পা পর্যন্ত ধরেছে, তবু মন গলে না নূরে। এবার যা হচ্ছে তা বেশি বেশি। রাগ করে আজ 7 দিন হলো আসাদ সাহেব নূরের সাথে কোনো প্রকার যোগাযোগ করেন না। স্ত্রী তার যতই খারাপ হোক সে প্রচণ্ড ভালোবাসে তাকে। সবচেয়ে বড় কথা হলো নুরানি বেগম অনুতপ্ত। বারবার যে মেয়ের সামনে মাথা নত করেছে, কিন্তু মেয়ের হয়ে মাকে এভাবে বারবার ফিরিয়ে দিয়ে যে অপমান নূর করেছে, সেটার কোনো ক্ষমা হয় না। এরপর হয় নূর যে ওর মায়ের কাছে ক্ষমা চাইবে, না হয় আসাদ সাহেব আর কোনোদিনও নূরের মুখ দেখবেন না। পুরনো কথায় ভাবছিল নূর। সে নিজেও জানে না সে কি করবে। এই যে সেদিন মাকে অপমান করলো, সে কি কাঁদেনি? বাথরুমে ঢুকে মুখে তোয়ালে চেপে ধরে কেঁদেছে সে। রুদ্রের সাথে যে কুকুরের মতো আচরণ করে, এতে রুদ্র যতটা না কষ্ট পায়, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পায় নূর। কিন্তু সে কেন জানি পারছে না মাফ করতে কাউকে। বারবার সেদিন বিকেলের দৃশ্য মনে পড়ে, যখন এলাকার সবাই তার ভাইরাল হওয়া ছবি নিয়ে নোংরা কথা বলছিল। কেউ কেউ বলছিল, ইস মামা, মেয়েটার উপরে যদি চাদরটা না থাকতো, খাসা একটা ফিগার দেখতে পাইতাম। এগুলো কি? এর চেয়েও ভয়ঙ্কর আর নোংরা কথা বলা হয়েছিল নূরকে উদ্দেশ্য করে। আর মা ছোটবেলায় যখন জ্বরে পড়তো, কোনোদিন মাকে পাশে পায়নি। শুধু সেটা কোনো সময় তার মা তার পাশে ছিল না। উল্টো কেউ ওর নামে বিচার দিলে সত্য মিথ্যা যাচাই না করে এসে নূরকে মারত, নোংরা ভাষায় গালি দিত। একসময় মায়ের ভয়ে নূর কারো সাথে মেশাই বন্ধ করে দিল। একা একাই রুমে থাকতো, যেন এটাই তার জগৎ। আসলে সবকিছু মিলিয়ে মানসিক রোগীতে সে পরিণত হয়েছে। অতীতের ভয়ঙ্কর দিন মনে পড়লেই সে আর নিজেকে সামলাতে পারে না। ভাবি, হুট করে চাঁদনির ডাকে হুঁশ ফিরল নূরে। তাড়াহুড়ো করে চোখ মুছে বলল, আরে চাঁদ আপি, আসো বসো। দেখছো না সকাল থেকে রুম গোছাই হয়নি, সারা ঘরে এই ফাজিলটার খেলনায় ভর্তি। চাঁদনি হেসে নূরের পাশে বসলো, তারপর বলল, ভাইয়াকে তো মাফ করে দিলেও পারো ভাবি। নূর তাচ্ছিল্য হেসে তাকালো চাঁদনির দিকে, বলল, তুমি পেরেছো আহনাব ভাইয়াকে মাফ করতে? নূর আবারও বলল, আপি,
তোমার ভাই আমার সাথে যা করেছে তার শিখি পরিমাণও তো আমার ভাই তোমার সাথে করেনি। আমার ভাই তো জাস্ট বিয়ের দিন বিয়েটা ভেঙেছে। তোমার পক্ষে মুভ অন করাটা অতটাও ইজি ছিল না। অবশ্য করেছো। ধ্রুব ভাই তোমার বর্তমান, কিন্তু আমার কথা একবার ভেবে দেখেছো? 5 বছরের সম্পর্ক ছিল তোমার ভাই আর আমার। তোমার ভাই জানতো আমার অতীত সম্পর্কে, যে কতটা যে ছোট থেকে কতটা ট্রমার মধ্যে বড় হয়েছি। তোমার ভাই জানতো, তার জন্য আমি হাসি মুখে নিজের জীবনটা দিয়ে দিতেও রাজি ছিলাম। তোমার ভাই জানতো সে আমাকে ছেড়ে দিলে আমি বাঁচব না, কিন্তু সে কি করলো জানো? আমার এই নিষ্পাপ মনটাকে নিয়ে খেললো, বিয়ের নামে আমার শরীরটাকে ভোগ করলো। এরপর বিয়েটাকেই অস্বীকার করে সে চলে গেল। চাঁদাপি, জানো তো আমি সেদিন সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, আমি আর পারিনি আমার অনাগত বাচ্চাটাকে মারতে। বুঝতে পারতেছো চাঁদাপি? আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু বাচ্চার বাপ পলাতক। আমার বাচ্চাটা দুনিয়াতে আসলে সে জারজ হিসাবে পরিচিত পাবে জেনেও আমি বাচ্চাটাকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পরের দিন সকালে এর চেয়েও বড় সারপ্রাইজ পেলাম। তোমার ভাই নিজের চেহারা ব্ল্যাক করে আমাদের ইন্টিমেট মুহূর্তের ছবি নেটে ছেড়ে দিয়েছিল। বুঝতে পারছো আপি কি কি করেছে তোমার ভাই? আর তুমি এসেছো আমার ভাইয়ের সাফাই গাইতে। তুমি আমার ভুল বুঝছো নূর। আমি তো শুধু তুমি শুধু কি? হ্যাঁ কি? আর আহনাব ভাইয়ের দোষ দাও তুমি? আহনাব ভাইয়া জায়গায় তুমি থাকলে কি করতে বলো? সেদিন যদি আহনাব ভাইয়ের জায়গায় তুমি থাকতে, আর তোমার বাবা যদি বিয়ের কিছুক্ষণ আগে হাতের রক কেটে বলতো তুমি যতক্ষণ না অন্য কাউকে বিয়ে করবে ততক্ষণ সে ডক্টরের কাছে যাবে না, এটা শোনার পর কি করতে তুমি বলো? উত্তর আছে? তুমি কি জানো শুধুমাত্র নিজেকে ধীরে ধীরে মেরে ফেলতে আহনাব ভাইয়া কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাগ নেওয়া শুরু করেছিল? বিশ্বাস না হলে ভাইয়ার ডক্টরকে যেয়ে জিজ্ঞেস করে। মানুষটা তিল তিল করে নিজেকে শেষ মেরেছে এই 2 বছরে। তুমি তো এখনে ধ্রুব ভাইয়ের বুকে মাথা রেখে লাইফে ঠিকই মুভ অন করেছো, আর আমার ভাই তার বিয়ের 1.5 বছরেও তার বউ তানিয়াকে ছুঁয়েও দেখেনি। চাঁদনি অশ্রুসিক্ত নয়নে নূরকে কাপা গলায় বলল, নূর প্লিজ চুপ করো। এই দফায় নূর আরো রেগে চেঁচিয়ে উঠল। নূরের চেঁচামেচিতে বাসার সবাই চলে এলো। নূর চেঁচিয়ে বলল, কি চুপ করবো? হ্যাঁ কি চুপ করব? তোমরা 2 ভাই বোন চরম লেভেলের স্বার্থপর। তোমরা শুধু বুঝো নিজেদের কষ্ট। অন্য মানুষ যে কষ্ট থাকতে পারে, অন্যরাও যে কষ্ট পায়, এটা তোমাদের বুঝো না। চাঁদনিকে কাঁদতে দেখে রুদ্র এগিয়ে এলো। ক্রোধে নূরকে বলল, তোমার সমস্যাটা কি নূর? তোমার আমার সাথে সমস্যা আমাকে বলো। আমাকে অপমান করো, আমার পরিবারকে এসবের মাঝে আনছো কেন? নূর এবার তাচ্ছিল্য হেসে বলল, তোমার পরিবার? সিরিয়াসলি? তাহলে আমি কে রুদ্র? রুদ্রের বুকটা এবার মুচড়ে উঠল। কি বলে ফেলল সে? তার ভাবনার মাঝে আবারও নূর বলল, আমি জানতাম তুমি কোনো দিন পরিবর্তন হবে না। এখনো যদি তোমাকে তোমার পরিবার আর আমার মাঝে কোনো একটা চুজ করতে বলা হয় তাহলে তুমি আবারও তোমার পরিবারকে চুজ করবে রুদ্র। আবারও কখনো যদি আমার পরিবারের জন্য তোমার পরিবারের কোনো ক্ষতি হয়, তবে তুমি আমার উপরে প্রতিশোধ নেবে। আসলে তোমার ফার্স্ট প্রায়োরিটি সবসময় তোমার পরিবার থাকবে রুদ্র। আমি শুধুমাত্র একটা সেকেন্ড অপশন। বলে তাচ্ছিল্য হাসল নূর। চাঁদনি পরিস্থিতি সামলাতে বলল, নূর ভুল বুঝছো তুমি। নূর যেন আজ আর নিজের মধ্যে নেই, চেঁচিয়ে বলল, এই তুই চুপ থাক। আমার ভাইয়ের জীবনের সবচেয়ে বড় অভিশাপ তোরা 2 ভাই বোন। রুদ্র কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। রুদ্রর মা এবার এগিয়ে এসে বলল, শুনলে কি হবে?
কি হবে রে? তোদের এই বালের মান সম্মান যাবে? তোর ছেলে যখন আমার সাথে শুয়ে আমাকে অস্বীকার করেছিল তখন আমার মান সম্মান যায়নি? যখন তোর ছেলে আমার পেটে বাচ্চা দিয়ে পালিয়ে গিয়েছিল তখন আমার মান সম্মান যায়নি? যখন তোর ছেলে আমাদের এক বিছানায় শুয়ে... আর বলতে পারলো না, নূর তার আগেই রুদ্র ওর গালে থাপ্পড় বসালো। নূর যেন আরও খেপে উঠল, চোখ দুটো ক্রমশ লাল হয়ে গেল তার। কিন্তু এবার আর নূর একটা শব্দ উচ্চারণ করলো না, তাচ্ছিল্য হেসে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। চাঁদনি আর ওর মা রুম থেকে বের হলো। রুদ্রকে নিয়ে অবশ্য অনেক আগেই ওর দাদু নিজের রুমে নিয়ে গিয়েছে। 5 সেকেন্ড পরই রুদ্র তার মায়ের চিৎকার শুনে দৌড়ে গেল। পুরো ফ্লোর রক্তে ভেজা। নূরের এক হাতে চাকু আর অন্য হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। এরই মাঝে নূর হাসছে, পাগলের মতো হাসছে। রুদ্রের পা যেন চলার শক্তি হারিয়েছে। কয়েক সেকেন্ড পর রুদ্রর হুঁশ ফিরেও ও ওর মা আর চাঁদনি ধরতে গেলে নূর পিছিয়ে গায়, কাপা কণ্ঠে বলে, এই তোমরা ছুবে না আমাকে। এবার ভেজা চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কেন আমাকে ভালোবাসলে না রুদ্র? তোমার জন্য তো আমি আমার পরিবার সমাজ সব ছাড়তে রাজি ছিলাম, কিন্তু তুমি তোমার পরিবারের জন্য আমাকে ছেড়ে দিলে। আর আজকেও তুমি তোমার মা বোনের জন্য আমার গায়ে হাত তুললে। বলে আবারও তাচ্ছিল্য হাসল নূর। এরপর মাটিতে লুটিয়ে পড়ল। বোকা রুদ্র বুঝলো না সে সময় নূরকে না বকে নূরের গায়ে হাত না তুলে যদি নূরকে বুকে টেনে শান্ত করত, নূর নিজেই নিজের ভুল বুঝতে পেরে চাঁদনি আর ওর মায়ের কাছে ক্ষমা চাইত। রুদ্র বুঝলো না যে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। বুঝলো না সে আইসিইউর বাহিরে বসে আছে রুদ্র। তার মুখে কোনো রা নেই, শার্টের রক্ত শুকিয়ে গেছে। 1 ঘন্টা হতে চলল, কিন্তু ভেতরে কি হচ্ছে কেউ জানে না। দম বন্ধ লাগছে তার। নিজেকে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মনে হচ্ছে। নিজের হাতে একটা হাসি খুশি নিষ্পাপ মেয়ের জীবনটা নষ্ট করেছে, তিল তিল করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সে জানতো নূরের অতীত জীবনের প্রতিটি ট্রমার কথা। সে তো জানতো মেয়েটাকে বেঁচে থাকার কারণ ছিল সে। কি করতে পারলো প্রতিশোধের আগুনে জ্বলে একটা নিষ্পাপ পবিত্র মেয়ের জীবনকে অন্ধকারে ভরিয়ে দিতে? চাঁদনিও মাথা নিচু করে বসে আছে। আজকে নূরের এই পরিণতির জন্য সে নিজেকেই দায়ী করছে, পরোক্ষভাবে হলেও সে নিজেও দায়ী। শফিক সাহেব নিজেও লজ্জিত যে তার ছেলের জন্য একটা নিষ্পাপ মেয়ে আজ মৃত্যুর সাথে লড়ছে। ওদের ভাবনার মাঝে কেউ রুদ্রকে ডাক দিল। রুদ্র মাথা তুলে দেখে আহনাফ দাঁড়িয়ে, চোখে মুখে ওর জিজ্ঞাসা। আহনাফের মূলত আজ চেক আপের ডেট ছিল, তাই এসেছিল। কিন্তু হঠাৎ করে আইসিইউ এর সামনে চোখ যায় তার, দেখে চাঁদনি রুদ্ররা বসে আছে। রুদ্র সারে রক্ত, অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। আহনাফ আবার রুদ্রকে জিজ্ঞাসা করে, কিরে, কি করছিস সেখানে তোরা? রুদ্র যেন বাঘারা, কি বলবে সে? মাত্র 2 মাসেই নূরকে মৃত্যুর দুয়ারে টেনে এনেছে সে। সে ব্যর্থ স্বামী, ব্যর্থ সে। চাঁদনি পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে গেল আহনাফের দিকে, শান্ত স্বরে বলল, আহনাফ একটু শান্ত হও, আমার সাথে বাইরে এসো বলছি আমি। এবার যেন আহনাফের সন্দেহ আরো গাঢ় হলো। যেই চাঁদনি তার সাথে তুই ছাড়া কথা বলে না, উঠতে বসতে অপমান করে, সে আজ এত ভালো ব্যবহার করছে কেন? তার মানে কিছু তো হয়েছে। এরপর চারপাশে তাকালো, দেখলো চাঁদনি, রুদ্র আর শফিক আঙ্কেল আছে, আর নূর, রুদ্র আর শামীম আন্টি অনুপস্থিত। না, শামীম আন্টির কিছু হলে তো চাঁদনি এতক্ষণে সেন্সলেস হয়ে পড়ে থাকতো, আর রুদ্র কিছু হলে তো নূর এখানে থাকতো। তার মানে নূর? চোখ বড় বড় হয়ে এলো আহনাফের। তারপর আইসিইউর দিকে ইশারা করে বলল, নূর। চাঁদনি আস্তে করে মাথা নাড়ালো। আহনাফ মুহূর্তের মধ্যেই রুদ্রর গলা চেপে ধরল। কেউ বা বলতে যাবে এরই মধ্যে একজন নার্স বের হলেন। রুদ্র আহনাফকে উপেক্ষা করে দৌড়ে গেল তার কাছে। নার্স বলল, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, সে রেসপন্স করছে না, ইমিডিয়েটলি এ নেগেটিভ রক্ত লাগবে, আর আমাদের ব্লাড ব্যাংকে এই রক্ত শেষ। আহনাফ হন্তদন্ত হয়ে এসে বলল, আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। চাঁদনি পাশ থেকে বলল, তুমি ব্লাড দিতে পারবে না আহনাফ, তোর ব্লাডের ড্রাগ আছে, তুমি নিজেও অসুস্থ। রুদ্র আহনাফ দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুজনেরই যে কলিজার টুকরা নূর। আহনাফ ধ্রুব বসে আছে ক্যান্টিনে। যখন পাগলের মতো ছোটাছুটি করেও কোথাও ব্লাড পাচ্ছিল না, সে সময় ডোনার নিয়ে ম্যাজিক ম্যানের মতো হাজির হয় ধ্রুব। এখন নূর বিপদের বাহিরে, তাকে কেবিনে শিফট করা হয়েছে। রুদ্র ওর পাশে বসে আছে। আহনাফ আজ কৃতজ্ঞ ধ্রুবর প্রতি। নূরের এখনো সেন্স ফেরেনি। কেবিনের বাইরে এসেছে সবাই নূরকে দেখতে।
আহনাফ রুদ্রকে প্রেসক্রিপশন বুঝিয়ে দিচ্ছিল, আচমকা থাপ্পড় এসে পড়ল রুদ্রের গাড়ি। আসাদ সাহেব এখনও রাগে কাঁপছেন, পাশে তার নুরানি বেগম আর পারভিনারা। আরেকটা থাপ্পড় মারতে যাবেন, সেই সময় তাকে যে আটকালো আহনাফ। তারপর অনুরোধের স্বরে বলল, খালুজান প্লিজ, এখানে না, এটা হসপিটাল, শান্ত হন। বুঝলেন আসাদ সাহেব, হাত নামিয়ে নিলেন, বললেন, আমার মেয়েটা মৃত্যুর সাথে লড়ছিল, কিন্তু তুমি বা তোমার পরিবার আমাদের কাউকেই জানাওনি। কি ভেবেছিলে একেবারে মৃত্যুর সংবাদ দিবে? রুদ্র নত মাথায় বলল। বাবা আপনি ভুল বুঝছেন। আসাদ সাহেব আরো রেগে ভরে উঠলেন, কি ভুল বুঝছি? হ্যাঁ কি? শোনো ছেলে, বিশ্বাস করে মেয়েকে তোমার কাছে দিয়েছিলাম, কিন্তু মাত্র 2 মাসেই আমার মেয়েকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছো। বিশ্বাস ভেঙেছো আমার। তাই এখন আর নূরকে আমি এই নরকে রাখবো না। আজকেই আমি ওকে নিয়ে চলে যাব। এটাই শুধু বাকি ছিল। এখন কি হবে? আবার কি তবে বিচ্ছেদ ঘটবে? কি জানি। অপেক্ষা শুধু নূরের জ্ঞান ফেরার। আপনারা কি আদৌ শিক্ষিত? সত্যি করে বলুন তো। ডাক্তারের কথায় থমথম খেলো সবাই। মেয়েটা যে সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, আপনাদের কি সে বিষয়ে ধারণা আছে? এ দফায় সবাই চমকালো। নূরের সাথে আর কত কি হওয়ার বাকি আছে, বুক ভারী হয়ে আসলো সবার। ডাক্তার আবারও বললেন, রোগীর অভিভাবক আমার কেবিনে আসেন 40 মিনিট পর। বলেই চলে গেলেন তিনি। নূরের জ্ঞান ফিরেছে 10 মিনিট। সবাই এক এক করে নূরের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু নূরের অশান্ত মন খুঁজছে একজনকেই। কেন? নূর তা জানে না। কাউকে যে এভাবে প্রচণ্ড ঘৃণার পাশাপাশি প্রচণ্ড ভালোবাসা যায়, হয়তোবা যায়। নূর ভালোবাসে, হ্যাঁ, এখনো ভালোবাসে ওই অমানুষ পশুটাকে। এদিকে নূরের বাবা কোনোভাবেই রুদ্র বা তার পরিবারকে ভেতরে যেতে দিচ্ছে না। শেষে না পেরে আসাদ সাহেবের পা জড়িয়ে ধরে ভিক্ষা চায় একটাবার নূরকে দেখার। আসাদ সাহেব রেগে বললেন, এই ছেলে, নাটক কম করো। আমার মেয়েটাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছো তুমি। আমার সুস্থ মেয়েটাকে তোমার বাসায় দিয়ে এসেছিলাম, কিন্তু তুমি, তোমার পরিবার আমার মেয়ের গায়ে হাত তুলেছ। মেয়েটা সহ্য না করতে পেরে আজ মৃত্যুকেই বেছে নিচ্ছিল। তারপর পা ছিটকে, এই তুমি সরো তো। আর এখানে না থেকে নিজের বাড়ি চলে যাও, নাকি আরও প্রতিশোধ নিতে বাকি? রুদ্রের মা পাশে দাঁড়িয়ে ছেলের এই অবস্থা দেখে তার যে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে চুপ করে আছে। নূরের বাবার কষ্ট যে সে বোঝে, আর নূরকে তো সে নিজের মেয়ে মনে করে। ইস, বাচ্চা মেয়েটা এই অল্প বয়সে কত কি সহ্য করেছে। তার ভাবনার মাঝে ভেতর থেকে একজন নার্স আসে, বলে, এখানে রোগীর শাশুড়িকে, রোগী তার সাথে দেখা করতে যাচ্ছে। মিসেস শামীমা তাড়াতাড়ি করে কেবিনের ভেতরে যায়। বেডের দিকে তাকিয়ে বুকটা কেঁপে ওঠে তার। ইস, কি অবস্থা বাচ্চা মেয়েটার! এভাবে মরার মতো পড়ে আছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে। ধীরে ধীরে বেডের দিকে এগিয়ে যায় সে। বেডের পাশের স্টুলে বসে। কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে নূর। তার কাঁপা কাঁপা হাত এগিয়ে শাশুড়ির হাত ধরে। মিসেস শামীমাও শক্ত করে ধরে নূরের হাত। আচমকা কেঁদে দেয় নূর। কাঁদতে কাঁদতে বলে, মা সরি, আমি সত্যি সরি। আমি জানি না তখন কি হয়ে গিয়েছিল আমার। আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি মা, বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে করিনি। নূরের বাচ্চাদের মতো কান্না দেখে হেসে দিল মিসেস শামীমা। মেয়েটাকে আগলে নিল সে। তার চুলে আদুরে বিলি দিতে দিতে মিষ্টি করে বলল, আরে পাগল মেয়ে, যাদের সরি বলতে হয় নাকি? মায়েরা সব বোঝে। আমিও বুঝেছি। আমার নূর বাচ্চা ইচ্ছে করে কিছু করেনি। আমার নূর বাচ্চা কি কখনো ইচ্ছে করে তার মাকে কষ্ট দিতে পারে? পারে না তো। শুনো মেয়ে, তোমার মা সব সময় তোমার পাশে আছে। কোনোদিনও নিজেকে একা ভাববে না। আর নেক্সটে ঝগড়া করবা, তখন আমাকে বিপক্ষে দল না ভেবে নিজের দলে ভাববা। একসাথে মা মেয়ে মিলে ঝগড়া করব। কান্না করতে করতেই হেসে দিল নূর। এই মানুষটা যে তার বড্ড পছন্দের। কেমন জানি একটা মা মা গন্ধ আসে। বাইরে দাঁড়িয়ে দরজার কাছ দিয়ে এই অপরূপ দৃশ্য দেখল সবাই। নূরের মুখে হাসি দেখে সবার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে। নূরের মেন্টাল ডিসঅর্ডার আছে ছোটোবেলা থেকে, আর সে ট্রমার মধ্যে। এরপর তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে আরও অসুস্থ করছে। কিন্তু এটা আরও ভয়ঙ্কর পর্যায়ে যেত, কিন্তু দেরি নেই। অলরেডি সে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই প্রবণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এমনও হতে পারে যে মানসিক
যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, তাই সময় থাকতে ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। এতক্ষণ ডাক্তারের কেবিনে ডাক্তারের কথা শুনছিল রুদ্র, আহনাফ আর আসাদ সাহেব। নূরের এই করুণ অবস্থার কথা শুনে সকলের বুক যেন ফেটে যাচ্ছে। ডাক্তার আরও কিছু আলোচনা করলেন সবার সাথে। এদিকে রুদ্রের মাথায় অন্য চিন্তা, সত্যিই কি তার নূর পাখিকে আজ ওর থেকে আলাদা করে ফেলা হবে? রুদ্র যে মরে যাবে এবার। কি হবে এই শূন্য ছাড়া জীবনগুলোতে কে জানে। আজ প্রায় 2 মাস হতে চলল নূর কানাডায় ব্যাক করেছে। এবার ওর বাবার সাথে ওর মাও গিয়েছে। ডাক্তারের কড়া নির্দেশ ছিল নূরের আশেপাশে যেন রুদ্র না যায়। তবে রুদ্র চেয়েছিল লুকিয়ে কানাডা যেতে, যাতে দূর থেকে হলেও প্রতিদিন এক পলক স্ত্রীর সন্তানকে দেখতে পারে। কিন্তু বিধিভাব, রুদ্রর ভিসা আসায় সমস্যা দেখা দিয়েছে। আগামী 1 বছরে এই সমস্যার সমাধান হবে কিনা সন্দেহ। নূর কানাডায় যাওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ রেখেছে ওর শ্বশুর শাশুড়ির সাথে। চাঁদনির সাথে যোগাযোগ আছে ওর, তবে যোগাযোগ নিয়ে একমাত্র রুদ্রের সাথে। প্রতিদিন একটা ফিক্সড টাইম করে দেওয়া আছে। ও সময় রুদ্র নূরের বাবার ফোনে ভিডিও কল দিয়ে রুদ্রকে দেখে, আর সেই সময়টুকুতে নূর ওখানের আশেপাশেও থাকে না। ইদানিং রুদ্র যেন যন্ত্র মানবে পরিণত হয়েছে। প্রতিদিন রাত 2টায় বাসায় ফেরে, সারাদিন অফিসে কুত্তার মতো খাটে, আবার বাসায় ফিরে হাই ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। জীবনের প্রতি মায়া যেন এক প্রকার কেটে গেছে ওর। কেন জানি মনে হয় নূরকে আর ফিরে পাবে না ও। চাঁদনি, আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কেন রেগেছি। চাঁদনি মাথা নেড়ে না বলে। আজ ধ্রুব হুট করে চাঁদনিকে রেস্টুরেন্টে ডেকে পাঠায়, কি যেন দরকারি কথা আছে। ধ্রুব আবার বলে, চাঁদনি মা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন। আমি এ বিষয়ে এখনও কিছু বলিনি, কারণ আমি তোমার মত জানতে চাই। যদিও আমার মনে হয় আমি জানি, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। আহনাফকে এখনও ভালোবাসো? চাঁদনির চোখ দিয়ে পানি পড়ছে। ও বুঝে উঠতে পারছে না কি বলবে ও। ধ্রুব এদিকে অধীর আগ্রহে বসে আছে উত্তরের জন্য। আচমকা বলে উঠল, বিশ্বাস করো ধ্রুব, মানুষটাকে ভোলার ঘৃণা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি ওকে ঘৃণা করতে। যখন থেকে ভালোবাসার মানে বুঝেছি, তখন থেকেই আহনাফকে ভালোবেসেছি। আমার কাছে ভালোবাসা মানেই তো আহনাফ। ও আমার অস্তিত্বে মিশে আছে ধ্রুব। আমি চাইলেও ওকে ভুলতে পারবো না। আমি তোমায় চিট করতে চাইনি ধ্রুব, বিশ্বাস করো, কিন্তু আমি যে আহনাফকে কোনোদিনও ভুলতে পারিনি। ধ্রুব হালকা হেসে চাঁদনির মাথায় হাত রেখে বলল, আরে পাগলি, এখানে চিট করার কথা আসছে কোথা থেকে? তুমি কোনোদিনও আমার সাথে কমিটেড ছিলে না, সো সরি ফিল করার কোনো কারণ নেই। আর আমি তো সব জেনেই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসি বলেছি তোমাকে পেতে হবে এমন না। আমি ভালো থাকবো তোমার খুশিতে, আর তোমার খুশি আহনাফ। আর এবার অন্তত ওকে সেকেন্ড চান্স দাও। বেচারা দোষ না করে অনেক সাফার করেছে, ইভেন শাস্তিও পেয়েছে, নিজেই নিজেকে শাস্তি দিয়েছে। এবার অন্তত ক্ষমা ডিজার্ভ করে ও। ধ্রুবর কথা শুনে কৃতজ্ঞতা হাসি হাসল চাঁদনি। অবশেষে সে নিজের ডিসিশন নিতে সক্ষম হয়েছে। দেখা যাক সামনে কি লেখা আছে কপারে। এদিকে চাঁদনি যাওয়ার পানে তাকিয়ে থাকলো ধ্রুব। কিছু অপূর্ণতার মাঝেও পূর্ণতা থাকে। সে খুশি, অনেক বেশি খুশি ভালোবাসারা ভালো থাকুক। নূর কানাডায় যাওয়ার পরপরই বগুড়ায় ব্যাক করে আহনাফ। সপ্তাহে একবার ঢাকায় যেয়ে চেক আপ করায় আসে, এই আর কি। সে এখানে আবার তার বাবার বিজনেস জয়েন করেছে। এবার পুরো মন দিয়ে বিজনেস সামলাচ্ছে সে। সন্ধ্যা 6:30। অফিসে আহনাফ ওদের এমপ্লয়ের সাথে কথা বলছিল, হুট করে তার গালে একটা থাপ্পড় পড়ল। পুরো অফিসের এমপ্লয়ীদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। কি দেখলো এটা তারা? এদিকে আহনাফ নিজেও হতভম্ব। সেকেন্ডের মাঝে রেগে সামনে তাকাতেই দ্বিতীয়বারের মতো থমকালো সে। তবে এবার রাগে না, বিস্ময়ে। সামনে আকাশি রঙের 3 পিস পরা এক নারী দাঁড়িয়ে, যে তার অতি পরিচিত, অতি আপন, অতি আদরের। এ যে স্বয়ং তার প্রাণপ্রেয়সী চাঁদ। আহনাফের বিস্ময় কাটতে না কাটতে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল চাঁদনি। এদিকে অফিসের এমপ্লয়ীদের তো অবাক হওয়ার পালা থামছেই না। আলতো গাতে প্রাণপ্রেয়সীকে বুকে জড়িয়ে নিয়ে সামনে থাকা এমপ্লয়ীদের চলে যাওয়ার ইশারা করলো আহনাফ। চাঁদনি এখনও আহনাফের কেবিনে আহনাফের কোলে বসে ওর বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে তখন থেকে। আহনাফ বেশ কয়েকবার জিজ্ঞাসা করার পরও যখন চাঁদনি নিরুত্তর, তখন আহনাফ আর কথা না বাড়িয়ে ওকে শান্ত হওয়ার সময় দিয়েছে। চাঁদনি গুনগুন করে কাঁদছে আহনাফের বুকে, আর আহনাফ ওর মাথায় আস্তে আস্তে বিড়ি কেটে দিচ্ছে। এদিকে পুরো অফিসে গুনগুনানি চলছে। তাদের বসকে নিয়ে অফিসের অবিবাহিত মেয়েরা তো জ্বলে পুড়ে শেষ।
চাঁদনি এবার কান্না থামিয়ে ভেজা চোখে মাথা ওঠায়। তারপর আহনাফের কলার ধরে বলে, তুই এক্ষুনি কাজী অফিসে নিয়ে আমায় বিয়ে করবি, নইলে আজকে এখানে দুটো লাশ পড়বে। আহনাফ চাঁদের রুদ্র রূপ দেখে ঢোক গিরে বলে, জান, এভাবে তাড়াহুড়ো করে পরিবারের সবাইতে মন খারাপ করবে। চাঁদনি এবার আরো রেগে চেঁচিয়ে বলল, বিয়ে করবি কিনা বল। আহনাফ আলতো হেসে চাঁদনির কপালে চুমু বসালো। মা বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ের কাগজে সাইন করে দেয় চাঁদনি। এদিকে আহনাফ ও ঝড়ের বেগে চাঁদনিকে নিজের ব্যক্তিগত চাঁদ বানিয়ে নেয়। দুজনের মুখেই হাসি, এ যেন 10 বছরের অপেক্ষার হাসি, পূর্ণতার হাসি। রাত 9টা, ভরা পূর্ণিমা আজ, আর এই চাঁদের আলোয় দুটো ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে। একটু আগেই যে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আহনাফের পাশে তার ব্যক্তিগত চাঁদকে দেখে যেন আজ আমাদের চাঁদ মামাও খুশি। রুদ্র, এসেছিস বাবা? ঘরে ঢুকে রুদ্র ওর বাবা মাকে বসে থাকতে দেখে চমকে উঠল। এত রাতে বাবা মা এখনো জেগে আছে কেন? চিন্তায় বিভোর রুদ্র ওর মাকে জিজ্ঞেস করো। এত রাতে তোমরা জেগে আছো কেন? রুদ্রের মায়ের চোখে পানি চড়িয়ে এলো। ওর বাবা এখনো স্তব্ধ হয়ে বসে আছে। চোখ মুছে রুদ্রর মা বললেন। রুদ্রর মাথায় যেন বাজ পড়ল। সে এখনো বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। মিসেস সাবিনা চোখে পানি নিয়েই আবার বললেন, বাবা, চাঁদনির জন্য আমরা শহর ছাড়লাম, আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এমনকি নিজের আপন ভাইদের সাথেও যোগাযোগ করিনি 2 বছর, শুধু যেন ভুলক্রমে চাঁদের সামনে ওর অতীত না আসে। কিন্তু ও কি করলো এটা রুদ্র? আচ্ছা, ও যদি একবার আমাদের বলতো, তাহলে কি ও যদি একবার আমাদের বলতো যে ও আহনাফকে চায়, আমরা কি মানা করতাম বল? কিন্তু ও এভাবে একা একা বিয়ে করে বসলো কোন হিসেবে? আমরা কি ওর কেউ না? রুদ্রর মা কাছে। রুদ্র তার মাকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওদিকে রুদ্রের বাবা এখনো থম মেরে বসে আছেন। তারও যে বুকটা ফেটে যাচ্ছে। একমাত্র মেয়ে তার কলিজার টুকরা, কিন্তু মেয়েটা এভাবে তাকে ছাড়াই বিয়ে বসলো। তাদের কি কোনো মূল্য নেই? বাবা মাকে ঘুম পাড়িয়ে ছাদে এসেছে রুদ্র। সিগারেটের ধোঁয়ায় নিজের ক্লান্তি, ব্যর্থতা, অভিযোগ, অভিমান মোছার চেষ্টা করছে। রুদ্রর আজ খুব কান্না করতে মন চাচ্ছে। তার এই ছোট্ট ছাদের চোখের পানির হিসেব নিতেই তো তার নূর পাখির মতো নিষ্পাপ একটা প্রাণকে অর্ধমৃত বানিয়ে ফেলছে। কিন্তু আজ তার চাঁদ বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত একা নিল। দীর্ঘশ্বাস ফেলে রুদ্র। দিন শেষে বিনা দোষে যদি কেউ যন্ত্রণা ভোগ করে, তাহলে সেটি হচ্ছে তার নূর। নিষ্পাপ মেয়েটার গায়ে কলঙ্ক লেপিয়ে দিয়েছে সে। রুদ্র আজ সাহস করে নূরকে মেসেজ দিল। প্রিয় নূরজান, তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসি। আমি জানি যা পাপ করেছি আমি তা ক্ষমার অযোগ্য। শুধু দোয়া করিও যাতে নিজের কৃতকর্মের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা আমাকে মৃত্যু দিক। ভালো থাকিও নূর পাখি। তোমার ব্যর্থ স্বামী রুদ্র। আহনাফ আর চাঁদনি আজ শহর থেকে দূরে গ্রামের মধ্যে একটি রিসোর্টে গিয়েছে। তারা বসে আছে রুম থেকে একটু দূরের পুকুর পাড়ের সিঁড়িতে। আহনাফের কাঁধে মাথা রেখে আছে চাঁদনি। চাঁদনি ক্ষণে ক্ষণে নাক টানছে। আহনাফ বুঝলো তার চাঁদ কাছে। আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, কি হচ্ছে জান? চাঁদনি এবার আরো জোরে কেঁদে দিল। তারপর ফোপাতে ফোপাতে বলল, আমি আজকে আব্বু আম্মু ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছি আহনাফ। আমি জানি ওরা সবাই কেঁদেছে। আহনাফ সান্ত্বনার স্বরে বলল, আগে যা হচ্ছে বাদ দাও, আগে সবার রাগ কি করে ভাঙাবে ভেবে দেখো। চাঁদ এবার বলে, নিজেকে না অনেক স্বার্থপর লাগছে আহনাফ, যে বাবা মা আমায় সুস্থ একটা জীবন দিতে নিজের এলাকা ছাড়লো। আজ তাদেরকে রেখে আমি এত বড় সিদ্ধান্ত নিলাম। যে ভাই শুধু আমার চোখের পানির হিসেব নিতে এত বড় পাপ করলো যে আজ তার নিজের জীবনটাই ছন্ন ছাড়া, আজ তাকে রেখে আমি নিজের জীবন গুছিয়ে নিয়েছি আহনাফ। কিন্তু আমার আর কি করা ছিল বলো? এত কষ্টে সাহস করে সিদ্ধান্ত নিয়েছি নিজের ভালোবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার। যদি আবার এলোমেলো হয়ে যায় সবটা, ভয় হয় জানো তো আহনাফ, হারানোর ভয় হয়। আহনাফ হাত বাড়িয়ে চাঁদনির চোখের পানি মুছে বলল, চিন্তা করো না, আমাদের থেকে যেহেতু সবকিছু শুরু, আমরাই আবার সব গুছিয়ে দেব। এ দফায় মাথা তুলে চাঁদনি বলল, আহনাফ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আহনাফ ইশারায় জিজ্ঞেস করলো, কি? চাঁদনি বলল, যতদিন না ভাইয়া আর নূর ভাবি এক হচ্ছে, আমি তুমিও আলাদা থাকবো। আহনাফ এবার চাঁদনির দিকে তাকিয়ে ওর কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আপনি যা বলবেন
তাহাই করিব রানী সাহেবা। চাঁদনি জিজ্ঞেস করলো। তুমি কি রাগ করেছো? আহনাফ দুপাশে মাথা নাড়িয়ে বলল, একদম না জান, আমার বোন, আমার রেস্টুরেন্ট রুদ্র, কেউ ভালো নেই। আমি কি স্বার্থপর মতো একা একা ভালো থাকবো বলো? আমিও চাই রুদ্র আর নূর আবার এক হোক, অন্য 10টা দম্পতির মতো সুখে সংসার করুক। এতক্ষণ পর হাসলো চাঁদনি, আবার নিশ্চিন্তে মাথা রাখলো তার প্রাণপ্রিয়র কাঁধে। কি হবে সামনে কে জানে। অতিবাহিত হচ্ছে আরো 2 মাস। চাঁদনি পরের দিনই ঢাকা ব্যাক করেছে। সাথে অবশ্য আহনাফও ছিল। দুজনেই চাঁদনির বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়েছে। বাবা মায়ের মন কতক্ষণ আর নিজের ঔরসজাত সন্তান থেকে মুখ ফিরিয়ে থাকবে। ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। ব্যতিক্রম রুদ্র, বোনকে তার বিবাহিত জীবনের জন্য মন ভরে দোয়া করেও দূরত্ব বাড়িয়েছে ঢের। অবশ্য শুধু চাঁদনি নয়, বাবা মায়ের সাথেও দূরত্ব বেড়েছে বইকি। সে নিজেও যেন একাকিত্বে পিষে মরছে। চারপাশে সবাই কত সুখী, সবাই সবার নিজস্ব জীবন সংসার নিয়ে ব্যস্ত, মাঝে একা হয়ে আছে শুধু রুদ্রই। তাই তো আজকাল বাসায় সে থাকে না। চট্টগ্রামে নতুন চাকরিতে জয়েন করেছে 1.5 মাস হলো। এখানে একটা বয়েজ হোস্টেলে একটা ছোট্ট রুম নিয়ে থাকে। রুমের পাশেই ছোট্ট একটা ব্যালকনি। একা মানুষ সে, যত বড় বাসা নেবে তত বেশি একাকিত্ব কুড়ে খাবে। তার চেয়ে ভালো তারই একটা রুম। রাতে অফিস থেকে ফিরে ব্যালকনিতে বসে সিগারেট টানছিল রুদ্র। ভয়ঙ্কর চেনি স্মোকার সে এখন। পুরো ব্যালকনি ধোঁয়ায় ভরে গেছে। সেদিকে হুঁশ নেই তার। কিছুক্ষণ আগেই ওর বাবা ফোন দিয়েছিল। চাঁদনির বিয়ের অনুষ্ঠান পরশু থেকে শুরু। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আবার বিয়ে দেবে তাদের। এই সুযোগে পুরনো সব আত্মীয় স্বজন আবার এক হবে। বোনের প্রতি শত অভিমান করলেও ভাই হিসেবে বোনের প্রতি দায়িত্ব তো আর অস্বীকার করতে পারে না রুদ্র। যতই হোক বোন যে তার কলিজার টুকরা। চাঁদনির জন্মের পরই রুদ্র তার ছোট ছোট হাতে ওই ছোট্ট পুতুলটাকে নিয়ে খেলেছে, আদর করেছে। চাঁদনির নামটাও যে তারই রাখা। পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ ভরে এলো তার। কাল অফিস শেষেই রওনা দেবে সে। নিজের ছোট্ট বাচ্চাটার কথাও প্রচণ্ডভাবে মনে পড়ছে রুদ্রর। তার বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাবা হয়েও নিজের বাচ্চাটার বড় হওয়া, ওর ছোট ছোট দুষ্টুমি দেখতে পারছে না রুদ্র। কেঁদে দিল রুদ্র। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু রুদ্র কাঁদে, প্রতিদিন কাঁদে, প্রতি রাতে। যখনই একা থাকে তখনই কাঁদে। পুরুষরাও কাঁদে। রাত 2টা। রুদ্র এসে পৌঁছালো বাসায়। দরজার চাবি তার কাছে আগে থেকেই থাকে, তাই তো সহজেই ঢুকে পড়ল। লিভিং রুমে শুধু একটা ড্রিম লাইট জ্বলছে। চারিদিকে অন্ধকার আর পিন পিন নীরবতা। ক্ষুধা লেগেছে রুদ্রর, কিন্তু টেবিলে ফাঁকা। তার মা মনে হয় ঘুমিয়ে গেছে। জাগাতে মন চাচ্ছে না। খানিক অভিমান হলো রুদ্রর। মা কি জানে না যে সে জার্নিতে কিছু খেতে পারে না? জার্নির আগেও না খেয়ে জার্নি করে সে। চুপচাপ হাজারটা অভিমান মনের মাঝে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল রুদ্র। রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। জানালার দিকে তাকিয়ে বুঝলো আজ জানালাও লাগানো, ভারী পর্দাও টানা। তাই আজ ল্যাম্প পোস্টের আলো ঘরে ঢুকতে পারছে না। ঘরে বাতি জ্বালিয়ে যেই না পেছনে ঘুরল রুদ্র, তার চোখ যেন কপালে উঠল। ওই যে হিন্দি সিরিয়ালে যেমন হয়, কেউ কোনো বড় সড়ো শখ পেলে কানের কাছে ধিম ধিম তা নানা ধিম 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 তা নানা ধিম ধিম মিউজিক বাজে। রুদ্ররও আজ ঠিক একই অনুভূতি হচ্ছে। আচ্ছা, আজকাল তার কি হ্যালোসিনেশন হচ্ছে? না মানে সে যা দেখছে তা কি সত্যি? ধীর পায়ে এগিয়ে গেল সে বিছানার দিকে। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিছানায় ঘুমে মগ্ন দুটো আদুরে বিড়াল ছানার দিকে। একটা বড় বিড়াল ছানা, একটা ছোট্ট বিড়াল ছানা, কিন্তু দুটোকেই বড্ড বেশি আদুরে লাগছে। হ্যালুসিনেশন হোক, এই হ্যালুসিনেশন বা তার এই কল্পনাকে উপভোগ করতে চাই রুদ্র। বিছানায় উঠে বসলো রুদ্র। প্রথমে ছোট্ট বিড়াল ছানাটাকে বুকে আঁকড়ে সাবধানে আগলে নিল, খুব সাবধানে, যেন ঘুম না ভাঙে। এরপর ধীরে ধীরে চুমু খেলেও পাক্কা 30 মিনিট আদর করে ছোট্ট বিড়াল ছানাটিকে বিছানায় শুইয়ে দিয়ে গেল বড় বিড়াল ছানাটার দিকে। এবার আর আস্তে ধীরে নয়, দ্রুততার সাথে বড় বিড়াল ছানাটাকে বুকে টেনে নিয়ে পুরো মুখ জুড়ে আদুরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। এদিকে বড় বিড়াল ছানাটার এসব তীব্র চুমুর ভার সহ্য করতে না পেরে ঘুম আলগা হয়ে আসলো তার। পিটপিট করে চোখ খুলে দেখতে লাগলো তার উন্মাদ পুরুষের পাগলামি। কিভাবে আগলে ধরে রেখেছে পাগলটা। এদিকে রুদ্র বড় বিড়াল ছানাকে জেগে উঠতে দেখে ভয় পেয়ে গেল। এবার কি রেগে যাবে সে? রাগ করে আবার চলে যাবে, নাকি কল্পনায় আবার হারিয়ে যাবে? রুদ্রকে ভয় পেতে দেখে এবার তার বড় বিড়াল ছানা হেসে দিল। এই হাসি পুরো 2.5 বছর পর দেখছে রুদ্র। পুরো 2.5 বছর। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সে।
ছোট্ট বাচ্চাদের মতো তার প্রাণপ্রিয়া, তার জান, তার একমাত্র স্ত্রী তার নূরকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। হাউমাউ করে কাছে রুদ্র। আজ যেন আর কোনো কিছুর খেয়াল নেই তার, হুঁশ হারিয়েছে যেন। এদিকে কান্নার প্রচণ্ড শব্দে রৌদ্র জেগে উঠল। কাঁচা ঘুম ভাঙায় সেও বাবার সাথে পাল্লা দিয়ে কেঁদে উঠল। নড়তে নড়তে যায় মায়ের পেটে মাথা গুঁজে দিল। আর বেচারি নূর এখনো বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এই বাপ বেটা একসাথে কি শুরু করলো, কোনটাকে রেখে কোনটাকে সামলাবে সে? হতাশ নূর, বড্ড হতাশ সে। তবে এই হতাশা প্রশান্তির। আবার হালকা হেসে হাত বাড়িয়ে আগলে নিল তার জান দুটোকে। সত্যিকার অর্থে আজ রুদ্রর বাসায় সবাই জেগে। এদিকে চাঁদনির রুমে চাঁদনি নামাজে দাঁড়িয়ে ভাই ভাবির সুখী সংসারের জন্য প্রার্থনা করছে। অন্যদিকে রুদ্রর বাবা মাও নামাজে দাঁড়িয়েছে। ছেলে আর নাতির কান্না শব্দ তাদের কানেও গিয়েছে, তাদের চোখেও পানি এসেছে। তবে এটা কষ্টের নয়, সুখের অশ্রু। তারা ঢের বুঝেছে ছেলের এই কান্না যে আজ সুখের কান্না। দুজনেই শুকরিয়া আদায় করল সৃষ্টিকর্তার কাছে। ভোর 5:30 নামাজ পড়ে হাতে ধোয়া ওঠা চা নিয়ে বারান্দায় এসেছে নূর। বাবা ছেলে এখনো গভীর ঘুমে। কাল সারা রাত দুটো বেশ যন্ত্রণা দিয়েছে। শেষ রাতে ঘুমিয়েছে বাবা ছেলে। এদিকে নূরের চোখে আর ঘুম ধরা দেয়নি। বাবা ছেলেকে আগলে রেখে ভোর হওয়ার অপেক্ষা করেছে। এখন অবশ্য তার যোগা করার সময়, কিন্তু আজ কেন জানি মন চাচ্ছে না। ডক্টর স্মিথ শুনলে অবশ্য বেশ রাগ করবে। ডক্টর স্মিথ কানাডায় নাম করা মনোবিশেষজ্ঞ। সহজ ভাষায় বলতে গেলে সে বিশ্বের নাম করা পাগলের ডাক্তার। কানাডা যাওয়ার পর পুরো 4 মাস তার কাছেই চিকিৎসারত ছিল নূর। এখনও অবশ্য 6 মাসের কোর্সের 2 মাস বাকি, কিন্তু চাঁদনি আর আহনাফের জোড়াজড়িতে তাকে ফিরতেই হলো। অবশ্য ডক্টর স্মিথও কম জোড়াজুড়ি করেননি। এমন না যে সে রুদ্রকে ক্ষমা করে দিয়েছে, ব্যথা এখনও তাজা আছে, কিন্তু ওই যে সে নিজে একটু শান্তিতে বাঁচতে চায়, শান্তি চায় জীবনে। আর সেই শান্তি যে সে রুদ্রের কাছেই পাবে। রুদ্রকে যতটা সে ভালোবেসেছে, জীবনে কোনোদিনও আর কাউকে সে সেভাবে ভালোবাসতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ, সে রুদ্রকে ভালোবাসে, ভয়ঙ্কর ভালোবাসে। কিন্তু রুদ্রকে তো সে আর কোনোদিনও জানতে দিবে না। সে চায় রুদ্র প্রতিটা মুহূর্তে তাকে হারানোর ভয় থাক, প্রতিটা মুহূর্ত। সে চায় না রুদ্রর জীবনে কোনো সস্তা বা অপশনাল পার্সন হয়ে থাকুক। সে ফিরেছে তার সন্তানকে একটা সুন্দর পরিবেশ দিতে। সে চাইলেই মুভ অন করতে পারত, কিন্তু রুদ্র যতটা ভালোবাসা দেবে, অন্য কেউ হাজার চাইলেও সেটা করতে পারবে না। ডক্টর স্মিথ তাকে অনেক কিছু শিখিয়েছে নিজের নীতিকে জীবন বাঁচতে। না, সে আর আগের ওই বোকা নূর নেই যে সামান্য কিছুতে কষ্ট পেত, কান্না করত। তাকে কেউ কাঁদালে সে আরও 10 গুণ বেশি তা ফেরত দেবে। নূর আর সস্তা নেই, নূর আর বোকা নেই। সে আর অতীতকে মনে করতে চায় না, অতীতকে বর্তমানে টেনে এনে নিজের বর্তমান নষ্ট করতে চায় না। সে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় নিয়েই এসেছে। নূরের ভাবনার মাঝেই একজোড়া হাত তার কোমর জড়িয়ে ধরল। অতপর নূরের কাঁধে নিজের মাথা রাখলো। একটা দুটো করে অসংখ্য চুমু দিতে লাগলো নূরের কাঁধে। হঠাৎ করে নূর নিজের কাঁধে ভেজা কিছু অনুভব করলো। তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখে রুদ্র চোখ মুছছে। আলতো করে রুদ্রর গালে হাত রেখে বলল, কাঁদছো কেন? এবার রুদ্র নূরকে বুকে টেনে বলল, নূর, আমি না আমার জীবন আবার ফিরে পেয়েছি। রুদ্র আর তোমাকে ছাড়া প্রতিটা সেকেন্ড মৃত্যু সম ছিল। ধন্যবাদ জান আমাকে ক্ষমা করার জন্য। ক্ষমা করেছি কে বলেছে তোমায়? আমি শুধু আমাদের বিয়েটাকে দ্বিতীয় একটা সুযোগ দিয়েছি। এখন তুমি কিভাবে সেই সুযোগ কাজে লাগাবে সেটা তুমি জানো। বলেই নূর বারান্দা থেকে চলে গেল। এদিকে রুদ্র মনে মনে বলল, জান, এবার আর তোমাদের আমি যেতে দিব না। আমার সংসারটাকে আমি আর শেষ হতে দিব না। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। আর কোনো দিন আমার জন্য চোখের পানি আসবে না, প্রমিস। তারপর বিছানায় যে রৌদ্রের কপালে চুমু বসিয়ে বলল, আমার রুদ্র, আমার ভালোবাসা। খাবার টেবিলে একসাথে বসেইছে সবাই। রুদ্র গলা খিচুড়ি চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে রৌদ্রকে। অবশ্য খাইয়ে দিচ্ছে কম, সারা শরীরে মাছে বেশি। নূর নিজের খাবার খাচ্ছে আর বারবার বাবা ছেলের কাণ্ড দেখছে। এদিকে রুদ্রর মার চোখে অজান্তেই ঝাপসা হলো। খুশি সে, আজ সে প্রচণ্ড খুশি। সবার অগোচরে চোখ মুছে এবার সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই এবার জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তার দিকে তাকালো। মিসেস সাবিনা বললেন, আমি চাই চাঁদনি আনাফের বিয়ের সাথে রুদ্র নূরেরও বিয়ে হোক। সবাই রাজি, কিন্তু নূর বেগে বসলো, বলল,
মা আমি রাজি না। প্রথমত আমি পুরোপুরি সুস্থ না, মানসিক বা শারীরিক কোনোভাবেই। দ্বিতীয়ত প্রত্যেক মেয়ের বিয়ে নিয়ে অনেক ফ্যান্টাসি কাজ করে, আমার ছিল, যদিও সেসব পূরণ হয়নি। যাই হোক, আমার ভাগ্যে ছিল না। কিন্তু আমি চাই না চাঁদনি আপুর বিয়ের সব সময় চাঁদনি আপু ছাড়া অন্য কেউ কাউকে ফোকাস করুক। আমি চাই দিনটা যেন শুধুমাত্র তার হয়েই থাকুক। আর আমারটা যখন সময় আসবে দেখা যাবে। আপাতত আমি প্রস্তুত না। নূরের যুক্তি শুনে সবাই সম্মতি প্রদান করে। এদিকে এতক্ষণ রুদ্র অবাক হয়ে শুনছিল বউয়ের কথা। তার ভোলা ভালা বউ এতটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। ভয় হয়, অজানা ভয়। না, সে কিছুতেই এবার নিজের সংসারটাকে হারাবে না, কিছুতেই না। গোধূলির শেষ প্রহরে ঝুম বৃষ্টি নেমেছে শহরে। আধার আর আলো মিলেমিশে একাকার। আর সাথে মুহূর্তটাকে প্রাণবন্ত করেছেই ঝুম বৃষ্টি। গোধূলি বেলার বৃষ্টি নূরের বরাবরই বেশ প্রিয়। আগে ছোট থাকতে সে অপেক্ষায় থাকতো কখনই বৃষ্টি নামবে। যেই না বৃষ্টি নামতো, নূর দৌড়ে যেয়ে ইনস্ট্যান্ট কফি বানিয়ে আর হাতে হুমায়ুন আহমেদের বই নিয়ে যেয়ে তার রুমে জানালার পাশে রাখা টেবিলে যেয়ে বসতো। তারপর পুরো জানালা খুলে দিত। এদিকে বাহিরে আধার রাজত্ব করতো ধীরে ধীরে। তার সাথে পাল্লা দিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামতো। আর এদিকে কফি খেতে খেতে সামনে উপন্যাস দেখে নূর তা উপভোগ করত। পুরনো কথা মনে করে আনমনেই হেসে দিল নূর। সব খারাপের মাঝেও তার এই একাকী জগৎটা বেশ ছিল। ওই জগৎটা যে একদম তার নিজের হাতে গড়া। আজও গোধূলি বেলায় বৃষ্টি নেমেছে। বাসার সবাই গিয়েছে বিয়ের শপিংয়ে। এই তো 10 মিনিট আগেই বেরোলো। চাঁদনি রৌদ্রকেও সাথে নিয়ে গেছে। 4 দিন এই ছেলেটা ফুপির বেশ ন্যাওটা হয়ে গেছে। নূর বাসায় থেকে গেছে। সকাল থেকেই শরীরটা খারাপ লাগছে। যদিও ওর শাশুড়ি মায়ের সাথে থেকে যেতে চেয়েছিল, কিন্তু নূর রাজি হয়নি। জোর করে তাকে পাঠিয়েছে। নূরের আজ মন চাচ্ছে লাল টুকটুকে শাড়ি পরে পায়ে আলতা দিয়ে চুলগুলো ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে রুদ্র। শপিং মলে যাওয়ার পর যখন শুনল নূর আসেনি, ওর শরীর খারাপ, 2 মিনিটও আর থামেনি সে। সাথে সাথেই রওনা দিয়েছে। নূরের মেন্টাল হেলথ নিয়ে আর রিস্ক নিতে চায় না সে। যদি আবার প্যানিক অ্যাটাক হয়। আবার অ্যাপার্টমেন্টের নিচে আসতেই বুঝলো ইলেকট্রিসিটি নেই। ফিরে চমকে উঠল তার। নূর তো অন্ধকারে ভয় পায়। হুশ হারিয়ে 6 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে দৌড়ে উঠল রুদ্র। ডুপ্লিকেট চাবি তার কাছেই ছিল। বাসায় ঢুকেই দেখে চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই দৌড়ে গেল রুমে, কিন্তু রুমও ফাঁকা। পর্যায়ক্রমে ওয়াশরুম, কিচেন সব চেক করলো, না কোথাও নূর নেই। বেশ কয়েকবার নাম ধরে ডাকলেও কিন্তু সাড়া নেই। ফোনে ডায়াল করতে ফোন ঘরে বেজে উঠল। এবার রুদ্র ভয় পাচ্ছে, ভীষণ ভয়। কোথায় গেল নূর? শরীর কাঁপছে তার। এখনই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। নিজের চুল নিজে টেনে ধরে সোফায় বসে পড়ল। কিন্তু হুট করে চোখ গেলে ওর বাবা মায়ের রুমের দিকে। ভেরানো দরজার সাইড দিয়ে হালকা আলো দেখা যাচ্ছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল ও রুমের দিকে। যত এগোচ্ছে ততই একটা সুরেলা কণ্ঠেও নজরুল গীতি তার কানে স্পষ্ট হচ্ছে। দরজা ঠেলে রুমে ঢুকতেই রুদ্র দেখল মনদানিতে একটা ছোট্ট মোম পিটপিট করে জ্বলছে। এদিকে সুরেলা কণ্ঠ আরও স্পষ্ট হলো না। এবার রুদ্র চিনতে পারলো এই সুরেলা কণ্ঠের মালিককে। এই কণ্ঠের গান যে সে দীর্ঘ 5টা বছর ধরে শুনে এসেছে। হারানো হীরা নিকুঞ্জ পথে খোয়ায়ে ঝরা ফুল, একেলা আমি তুমি কেন হায় আসিলে হেতায়, সুখের সরগর হইতে নামি, চারিদিকে মরু উড়েছে বেকুল, শুকনো পাতা মলিন ফুলোদয়, বিতাই সেতা হয় তবু আকি জল ছিটায় অবিরল, দিবস জামি এলে অবেলায় পথিক, বেলুম বিদিছে কাটা নাহি পাবে ফুল, কি দিয়ে বরণ করি অচরণ, নিবিছে জীবন স্বামী। রুদ্রর বাবা মায়ের ঘরের পাশে একটা ছোট্ট ছাদ রয়েছে। রুদ্র বুঝলো সেখানে আছে তার নূর পাখি। গানের সুরে মুগ্ধ হয়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র থমকালো। যতবার বিজলি চমকালো তার আরো চারিদিকে ছড়ালো, ততবারই চমকালো। এ কেমন রূপ! এ রূপে যেমন অগ্নির ন্যায় ঝলসানোর ক্ষমতা রাখে, আবার বরফের ন্যায় শীতল স্বচ্ছ অনুভূতিও জাগাতে সক্ষম। এ কি কোনো মানুষ, নাকি অগ্নি থেকে বের হওয়া অগ্নিকন্যা, নাকি স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী? রুদ্র ভুলে গেল নিঃশ্বাস নিতে। মন্ত্রমুগ্ধ হয়ে বৃষ্টির মধ্যে সামনে এগিয়ে গেল।
এদিকে ছাদের মাঝে দাঁড়িয়ে লাল শাড়ি পরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গানের সুর করে নৃত্যে মগ্ন রমণীর চারিদিকে কোনো কিছুর হুঁশ নেই। সে যেন আজ মাতালের ন্যায় হয়ে আছে। আচমকা কেউ কোমর পেঁচিয়ে টান দিল তাকে। হঠাৎ এরকম হওয়ায় ভয়ে সামনে তাকালো সে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখে রুদ্র। বৃষ্টির পানি রুদ্রের মুখ চুইয়ে তার মুখে পড়ছে। রুদ্রের চোখে যেন আজ নেশা, ভয়ঙ্কর নেশা। নূর রুদ্রকে দেখে কিছু বলতে যাবে, তার আগেই তার ওষ্ঠধয় আঁকড়ে ধরল সে। নূর বলল, মুখের কথা মুখেই থেকে গেল তার। এত বছর পর প্রাণ পুরুষটাকে এত কাছে পেয়ে হুঁশ হারানো সেও। সাড়া দিল রুদ্র ডাকে। এতে যেন রুদ্র আরও ব্যাপরোয়া হলো। আরও আরও ধীরে ধীরে নিজের হাত দুটো দিয়ে রুদ্রকে আঁকড়ে ধরল নূর। আচমকা নূরকে কোলে তুলে নিল সে। দুজনের মুখেই আজ কোনো রানী। তারা দুজনেই যেন প্রচণ্ডভাবে চাচ্ছে একটি নতুন শুরু, একদম নতুন। নূরকে পাজা করে নিয়ে পা বাড়ালো নিজেদের রোমের দিকে। এদিকে নূর এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র ধীরে ধীরে নূরকে বসালো বিছানায়, তারপর সেও নূরের চোখের দিকে তাকালো, যেন অনুমতি চাচ্ছে। মনে পড়ে গেল এর আগেও এমনি একটি বৃষ্টির রাত এসেছিল তাদের জীবনে, ঠিক এমনি। ভেতরটা আবার মুচড়ে উঠল তার। কয়েক মুহূর্তের জন্য ভাবল না, সে সেই আগের ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে চায় না। এখনই সরিয়ে দেবে রুদ্রকে, কিন্তু পরক্ষণেই রুদ্রর চোখ জোড়া তাকে বিমোহিত করল। হাত বাড়ালো নূর। অনুমতি পেয়ে রুদ্রর আগলে নিল তার নূর পাখিকে, রাঙিয়ে দিল ভালোবাসার রঙে। বাহিরে ঝড়ের বেগ বাইরেছে, প্রচণ্ড বাতাস আর বৃষ্টি। প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠার প্রস্তুতি নিচ্ছে। নতুন, সব নতুন। সারা রাত ঝুম বৃষ্টি হয়ে সকালেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চাঁদদিনা কাল ফিরতে ফিরতে রাত 12টা বেজেছিল। পিটপিট করে চোখ খুলল নূর, কিন্তু নড়ার মতো অবস্থা নেই তার। দুই বাপ বেটা ঝাপটে ধরে আছে। এখনই বাপ বেটায় ওকে নিয়ে যে টানা হেঁচড়া করে, নূরের তো চিন্তা হয় কয়দিন পর রুদ্র যখন আরেকটু বড় হবে তখন দুই বাপ বেটা মিলে ঝগড়া লাগাবে। একজন বলবে আমার বউ, আরেকজন বলবে আমার মাম্মা। মেকি রাগ দেখিয়ে নূর উঠতে গেলে রুদ্র ওকে আরও জোরে চেপে ধরে। ঘুম ঘুম কণ্ঠে বলে, ঘুমাও তো, এত নড়ছো কেন? বলে আবার ঘুমের দেশে পাড়ি দিল। নূর এবার রাগ দেখিয়ে ঠেলতে শুরু করলো, বলল, ছাড়ো তো, আপুর গায়ে হলুদ আজকে, কত কিছু বাকি প্রিপারেশনের। রুদ্র এবার চোখ পিট পিট করে খুলে বলল, আমি তো জানতাম গায়ে হলুদ সন্ধ্যার পরে। তোমরা যে ভোর 5টায় টাইম চেঞ্জ করে প্রোগ্রাম রেখেছো তা তো জানতাম না। রুদ্রের টিটকারিতে নাক ফুলালো নূর, বলল, সরো অসভ্য পুরুষ, বলে সুরসুর করে উঠে গেল। রুদ্র বিছানাতে শুয়ে শুয়েই হাসল। তারপর ঘুমন্ত রৌদ্রের কাছে গেল, উপর হয়ে রৌদ্রের কপালে গালে শরীরে ধীরে ধীরে চুমু বসালো। ফিসফিসিয়ে বলল, আমার রোদ বাচ্চা, বাবার কলিজা, বাবার জান, বাবা বেস্ট, বাবা হব জান। বাথরুমের দরজায় দাঁড়িয়ে বাবা ছেলের এই সুন্দর দৃশ্য চোখ এড়ালো না নূরে। মনে মনে ভাবল, মাঝে মাঝে সম্পর্কে দ্বিতীয় সুযোগ দেওয়া সুন্দর, ভালোবাসার মানুষটাকে দ্বিতীয় সুযোগ দেওয়া সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। স্টেজে বসেছে চাঁদনি। ছেলের বাসা থেকে এখনো হলুদ আসেনি, তাই মেহেদির প্রোগ্রাম শুরু হয়েছে। দুপাশে দুজন মেহেদি আর্টিস্ট বসেছে, তার হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিচ্ছে তারা। কিছুক্ষণ পরেই সবার দৌড়াদৌড়ি শুরু হলো। ছেলেপক্ষ হলুদ নিয়ে এসেছে বলে কথা, সবাই ব্যস্ত হলো আপ্যায়নে। ছেলেপক্ষের সবার সামনে নূর, হাতে হলুদের বাটি তার। নূর আগেই বলে দিয়েছে যে সে ছেলেপক্ষের হয়ে সব অনুষ্ঠানে যোগ দিবে। নূরকে দেখে হাসলো চাঁদনি, কিন্তু পরক্ষণেই সে হাসি মিলিয়ে গেল পাশের মানুষটিকে দেখে। মনে পড়লো সেদিনের তিক্ত স্মৃতি, তার তিক্ত অতীত। নূর হয়তোবা বুঝলো হলুদের বাটি শাশুড়ির হাতে দিয়ে দ্রুত আসলো চাঁদনির কাছে। ওর হাত চেপে ধরে বলল, আপু রাগ করিও না, তানিয়া জেদ করছিল ও আসবে, আর আমিও নিজেও লাইফে মুভ অন করছে, সবার কাছে ক্ষমাও চেয়েছে। চাঁদনি মাথা আলতো হেসে বলল, সমস্যা নেই ভাবি, আমি ফেস করতে পারবো। দূরে রৌদ্রকে করে নিয়ে দাঁড়িয়ে রুদ্র দেখছে এদের কাহিনী। সে নিজেও বিরক্ত হলো নূর আর আহনাফের প্রতি। এত শুভ্র একটা দিনে তানিয়াকে আনলো। তবে রুদ্র এবার ভুলেও এসব পারিবারিক ঝামেলায় আর নূরকে দোষারোপ করবে না, ভুলেও না। সে চায়ও না এসব বিষয় নিয়ে নূরের ওপর বিনা কারণে রাগ ঝেড়ে নিজের বউ বাচ্চাকে, নিজের ছোট্ট সংসারটাকে আবার হারাতে। তাই রাগ ঝাড়তে কল দিল আহনাফকে। চাঁদনি আর নূরের কথার মাঝে ওখানে আসলো তানিয়া। এসে চাঁদনির পাশে বসলো সোজা। তারপর নূরকে উদ্দেশ্য করে বলল, নূর একটু যা তো,
আমাদের কথা আছে, আর মেহেন্দি আর্টিস্টদেরও একটু রেস্ট নিতে দে। নূর তানিয়ার কথা শুনে চেতে গেল, বলল, তানিয়া আপি বলেছিল তুমি বাড়াবাড়ি করবে না। অলরেডি তোমাদের জন্য আমরা চারজন অনেক সাফার করেছি। দয়া করে আমাদের লাইফে আর অশান্তি করো না। এসেছো, খাবার দাবার খাও, তারপর চলে যাও। তানিয়ার মুখ মলিন হলো, না পেরে এবার চাঁদনিকে বলল, চাঁদনি প্লিজ একটু সময় দে, বিশ্বাস কর আর অশান্তি করতে আসিনি। কালকে সকালে আমার ফ্লাইট, মাত্র 2 দিনের জন্য দেশে এসেছিলাম তোমার আর আহনাফ ভাইয়ের কাছে ক্ষমা চাবো বলে। চাঁদনি নরম হলো, নূরকে ইশারায় যেতে বলল। নূর এবার ঘাবড়ে গেল, ভয় পাচ্ছে আবার যদি কোনো অঘটন ঘটে। ওর তো কোনো দোষ নেই। গাড়িতে ওঠার সময় হুট করে খালামণি আর কাকিমণি তানিয়াকে ওদের সাথে গাড়িতে তুলে দিল। নূর কিছু বলার সুযোগও পায়নি, কারণ নাজমুল দুলাভাই ওখানে দাঁড়িয়েছিল। কিন্তু রুদ্র কি তা বুঝবে, বুঝতে চাইবে? রুদ্র যদি ওকে ভুল বোঝে, আবার যদি ওর পরিবারের জন্য নূরকে একা ছেড়ে দেয়। ঘামছে নূর, এবার পুরনো স্মৃতি মনে পড়ছে। প্যানিক করছে সে, তাই তাড়াতাড়ি দৌড়ে নিজের বেডরুমে ঢুকলো সে। এদিকে রুদ্রর একটু আগেই আহনাফের সাথে কথা হলো। আহনাফ নিজেও জানতো না এসব বিষয়ে, জানলে কখনোই যেতে দিত না। তানিয়া ওর হাজবেন্ডের সাথে দেশে এসেছে, যতই হোক নাজমুল ওই বাড়ির একমাত্র জামাই। তানিয়ার জন্য তো আর নাজমুলকে তারা অপমান করতে পারে না। সেজন্য আহনাফ ও তানিয়ার কোনো বিষয়ই নাক গলায়নি। রুদ্র বুঝল, কিন্তু হুট করে নূরকে রুমে দৌড়ে যেতে দেখে চমকালো সেও নূরের পিছু পিছু গেল। রুমে ঢুকতেই রুদ্র দেখে দেয়ালের এক কোণে বসে নূর ফোপাচ্ছে। চোখ মুখ ভয়ঙ্করভাবে লাল হয়ে আছে, বারবার ফোপাতে ফোপাতে নিজের হাত কামড়াচ্ছে নূর। রুদ্র এগিয়ে গেল সেদিকে, আগলে বুকে টেনে নিতে চাইল নূরকে, কিন্তু নূর ধাক্কা মারে সরিয়ে দিল তাকে। হুশ হারিয়েছে নূর, ভয়ঙ্করভাবে মুখ খারাপ করে গালি দিল রুদ্রকে, বলল, জানোয়ার, কুত্তার বাচ্চা, আবারও দোষ দিতে আসছিস না তুই? আবারও আমাকে কষ্ট দিতে চাচ্ছিস, তাই না? কি বলবি? আমি তানিয়াকে ইচ্ছে করে আনছি তোর বোনের জীবনে, তোর বোনের কষ্ট দিতে? হ্যাঁ, যা আনছি, কি করবি কর। মা, তোকে আর ভয় পাই না। না, তুই আমাকে ছেড়ে দিলেও আমি কষ্ট পাবো না। যা, তুই যা, সর এখান থেকে, না হলে তোকে আর তোর পুরো পরিবারকে খুন করব। রুদ্র সুবোধ বালকের নাই শূন্য সব বুঝলো, আবার এগিয়ে গেল তার স্ত্রীর পানে, জোর করে টেনে বুকে নিল। নূর ভয়ঙ্কর আচরণ করছে, বারবার কিল ঘুষি দিচ্ছে রুদ্রর বুকে, জোরে জোরে কামড় দিচ্ছে, কামড়ে রক্তও বের হয়ে গেছে। তবুও রুদ্র নির্বিকার, চুপচাপ সহ্য করল প্রাণপ্রিয়ার দেয়া ব্যথা। একটু পর শান্ত হলো নূর, তবে কেঁদে দিল এবার। রুদ্র আরো শক্ত করে বুকে জড়িয়ে রাখলো নূরকে, তারপর ধীরে বলল, নূর পাখি, এবার যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমাদের এই ছোট্ট সংসারটাকে আমি কোনোদিন আর ভাঙতে দিব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো জান। ভয় পেও না। তানিয়া কিছু করলে সেটা তানিয়ার দোষ জান, তোমার না। তুমি তো আমার জান পাখি, আর ওই ভুল করবো না জান। ভয় পেও না প্লিজ, আমি আসি তো জান। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই থাকবো তোমার পাশে শোনা। নূরের অশান্ত মন শান্ত হলো, পচা পচা কথা বলায় অনুতপ্ত হলো সে, মাথা তুলে বলল। রুদ্র হাসল, তারপর নূরের ফোলা ফোলা গাড়ে টপাটপ চুমু খেলো, হেসে দিল নূর। চাঁদনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওর পাশে বসা তানিয়া আচমকা চাঁদনির হাত দুটো নিজের হাতে নিল। তানিয়া বলল, আমাকে ক্ষমা করবে চাঁদনি, শুধু তোমার আর আহনাফ ভাইয়ের কাছে ক্ষমা চাবো বলে এত দূর থেকে এসেছি। চাঁদনি এখনো নির্বিকার, কি বলবে সে ভাষা পাচ্ছে না। না, চাঁদনি রেগে নেই আজ, তবে সংকোচ হচ্ছে তার, ভীষণ সংকোচ। এই সত্য তো সে কখনো অস্বীকার করতে পারবে না যে আহনাফের প্রথম স্ত্রী তানিয়া। হ্যাঁ, চাঁদনি আহনাফের জীবন থেকে চলে গিয়েছিল। আহনাফ তানিয়া যাতে সুখে সংসার করতে পারে সেটাই দোয়া করেছিল সে। 2 বছর ওই শহরে পা রাখেনি চাঁদনি, যাতে তানিয়া আহনাফের সংসারে তার জন্য অশান্তি তৈরি না হয়। সে তো এটাও জানতো যে সে আহনাফ তানিয়ার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আহনাফের ডিভোর্সের পর 6 মাস পর ভাগ্য যে আবার আহনাফকে তার কাছে এনে দিল। ওদের সংসার ভাঙায় তো চাঁদনির কোনো দোষ ছিল না, তবুও চাঁদনির সংকোচ হচ্ছে। তার হবু স্বামী একটা সময় তার সামনে বসে থাকা মেয়েটার স্বামী ছিল। চাঁদনিকে চুপ থাকতে দেখে তানিয়া নিজেই বলা শুরু করলো,
তখন 10 বছর বয়স আমার, আর আহনাফ ভাইয়ের 12। খেলতে খেলতে আমার বল রাস্তার মাঝে চলে যায়। আমি বল আনতে গেলে সামনে থেকে একটা মোটরসাইকেল দ্রুত গতিতে ধেয়ে আসে, কিন্তু কিছু হওয়ার আগেই আহনাফ ভাই আমাকে টান মারে। আমার কিছু না হলেও সেদিন আহনাফ ভাইয়ের হাত ভেঙে যায়। অনেক কেঁদেছিলাম সেদিন আমি। চাচিমণি দুষ্টুমি করে তাই আম্মুকে বলেছিল, তোমার মেয়েকে আমি আমার ঘরের বউ করব রে আপা। দেখিছো না আমার ছেলেটার জন্য সেই বিকাল থেকে কাঁদছে। আম্মু হেসে দেয়, সাথে চাচিমণিও। কিন্তু বিষয়টা আমার মনে গেঁথে যায়। দিন যত যায় আমি তত নিজেকে আহনাফ ভাইয়ের বউ কল্পনা করতে শুরু করি। ভাইয়ের ছোটোখাটো কাজ নিজ দায়িত্বে করতে শুরু করি। ভাইয়াও কোনোদিন বাধা দিত না, সব সময় আগলে রাখতো। ভেবেছিলাম ভাইয়াও বুঝি আমাকে ভালোবাসে, কিন্তু বিধিরাম একটা সত্য আমার জীবনটাকে এলোমেলো করে দিল। জানতে পারলাম আহনাফ তোমাকে ভালোবাসে। আমাকে তো সে বোনের নজরে দেখতো, তাই আগলে রাখতো। আমার দুনিয়া পুরো উল্টো হয়ে গেল সেদিন। নিজেকে বোঝাতে পারলাম না, আত্মহত্যার পথ বেছে নিলাম, কিন্তু বেঁচে গেলাম। আমার আত্মহত্যার বিষয়টা আহনাফ ভাই জানতো না। সে বিজনেসের কাজে ঢাকা গিয়েছিল। এরপর আম্মু আমাকে দেশের বাইরে খালেমনির বাসায় পাঠিয়ে দেয়। তোমার আর আহনাফের বিয়ের ঠিক 4 দিন আগে আম্মু আর চাচিমণি আমাকে বাসায় ফিরতে বলে। আমি মানা করে দিই, কিন্তু তারা আমাকে আহনাফ নামক লোক দেখিয়ে বাসায় নিয়ে আসে। তারপর আর কি, পরিকল্পনা অনুযায়ী যা হওয়ার তাই হলো। জোর করে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করলাম। জানো তো চাঁদনি, ভেবেছিলাম আহনাফ ভাই মেনে নেবে, কিন্তু মানেনি সে। এরপর শরীরের কাপড় খুলে তাকে কাছে টানতে চেয়েছি, কিন্তু সে ফিরেও তাকায়নি। উল্টো শাস্তিস্বরূপ বেল দিয়ে অমানুষের মতো পিটিয়েছে। আরও কত কি, কিন্তু কোনোদিনও আমাকে কাছে টেনে নেয়নি সে। উল্টো সে সুপরিকল্পিতভাবে স্বেচ্ছায় ভয়ঙ্কর ড্রাগস দিয়ে ধীরে ধীরে নিজেকে নিজেই মৃত্যুর কাছে এগিয়ে নিয়ে যাচ্ছিল। যখন আহনাফ ভাই প্রথমবার স্ট্রোক করলো, তখন ডাক্তারের থেকে সব জানতে পারলাম আমরা। আহনাফ ভাইকে হসপিটালে জ্ঞানহীন অবস্থায় দেখে নিজেকে সেদিন পৃথিবীর সবচেয়ে নোংরা নারী মনে হচ্ছিল, যে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের ভালোবাসার মানুষটার জীবনটা শেষ করে দিল। শুধু আহনাফ না, নূরের জীবন কষ্টের জন্য দায়ী ছিলাম, কারণ ততদিন নূরের ব্যাপারেও আসল সত্যি জেনেছিলাম। আমি আহনাফদের এক বন্ধুর বউয়ের কাছে যে আমার বান্ধবী ছিল, সেদিন আমি বুঝেছিলাম ভালোবাসা জোর করে হয় না। ভালোবাসার মানে কখনোই নিচের ভালোবাসার মানুষটার সুখ কেড়ে নেওয়া না, বরং তার সুখের কথা ভাবা। ভালোবাসার মানুষটার জন্য নিজের সুখকে ত্যাগ করাই ভালোবাসা। আর সেই জন্যই আমি পরের দিনই ডিভোর্স ফাইল করি। তারপর ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে যাই। চাঁদনি এবার বলে, আমি তোমার উপর রেগে নেই তানিয়া আপি, তবে বিশ্বাস করো আমি সব সময় চেয়েছি তুমি আর আহনাফ সব সময় ভালো থাকো। তানি আবার তাচ্ছিল্য হেসে বলল, আরে ধুর বোকামে, আহনাফ ভাই কোনোদিন আমার ছিলই না। দোষ আমারই যে আমি তাকে জোর করে নিজের সাথে বাঁধতে চেয়েছিলাম। এইটা ঠিক যে আমাদের বিয়ের পর তুমি আমাদের মাঝে কোনোদিনও আসোনি, কিন্তু কি জানো তো, আহনাফ ভাই আর আমি কোনো দিন আমরা হতেই পারিনি। সেতেও শুরু থেকেই তোমারই ছিল, যার জন্য সে স্বেচ্ছায় জীবন ত্যাগেরও প্রস্তুতি নিচ্ছিল। চাঁদনি চুপ করে তানিয়ার কথা শুনছে। তানিয়া আবারও বলা শুরু করলো, ডিভোর্স দিয়ে অস্ট্রেলিয়ায় খালামণির বাসায় চলে গেলাম আমি। প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ছিলাম নিজের কৃতকর্মের জন্য। প্রতিটা মুহূর্ত আল্লাহর দোয়া করতাম যাতে আহনাফ ভাই সুস্থ হয়ে যায় আর তোমাকে খুঁজে পায়। দেশে থাকতে লাস্ট 4 মাস আমিও অবশ্য তোমাকে পাগলের মতো খুঁজেছিলাম, যাতে আহনাফ ভাইয়ের কাছে তোমাকে ফিরিয়ে দিতে পারি, যাতে একটু হলেও পাপ মুক্ত হতে পারি, কিন্তু খুঁজে পাইনি তোমাকে। খালামণি আমার এই অবস্থা দেখে আমাকে ওখানে পাশেই বাচ্চাদের ডে কেয়ার সেন্টার স্কুলে নিয়ে চাকরি নিয়ে দেন। এত এত ইনোসেন্ট বাচ্চাদের মাঝে আমিও ধীরে ধীরে নিজেকে সামলাই। তবে তোমার আর আহনাফের জন্য প্রতি রাতে দোয়া ঠিকই করতাম। ওই ডে কেয়ার সেন্টারে নাজমুলের সাথে আমার পরিচয় হলো। ভদ্রলোক আমার চেয়ে 12 বছরের বড়। কার অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গেছে 5 বছর আগে। ওনার স্ত্রীর আগের ঘরের সন্তান ছিল জেনিফ স্পেশাল চাইল্ড ছিল।
আর নাজমুলের বাসায় আর কেউ না থাকায় প্রতিদিন অফিস যাওয়ার সময় জেনিফকে সে আমাদের ডে কেয়ারে রেখে যেত। ওখানেই পরিচয় ওর সাথে, পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকে প্রণয়। জানো তো চাঁদনি, আমি এখন অনেক অনেক হ্যাপি। কারণ কি জানো, আমি নাজমুলকে যতটা ভালোবাসি তার থেকেও 1000 গুণে বেশি সে আমাকে ভালোবাসে। আর আমাদের ভালোবাসার চিহ্ন কিছুদিন পরে এই পৃথিবীতে আসবে। বলেই চাঁদনির হাতটা টেনে নিজের পেটে রাখলো তানিয়া। বলল, আমার সোনাটার জন্য একটু দোয়া করে দাও না গো, আর ওর এই পাপী মাটাকেও ক্ষমা করো। আবেগে হুঁশ হারিয়েছিলাম, পাপ করেছি, এখনো অনুশোচনায় গুমড়ে মরি। লাল টুকটুকে শাড়িতে সেজেছে চাঁদনি, মাথার ঘোমটা টানা তাকে বসিয়ে রাখা হয়েছে। ঠিক তার সামনেই বসেছে সাদা পাঞ্জাবি পরা আহনাফ। মুখে তার হাসি, সবার মুখে হাসি, তবে মাঝে তাদের মসৃণ কাপড় আর ফুল দিয়ে তৈরি বিশেষ পর্দা। চাঁদনি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, কবুল। আহনাফও উচ্চ স্বরে বলল, কবুল কবুল কবুল। বিয়ে পড়ানো শেষে সবার সামনে উঠে গিয়ে চাঁদনির ঘোমটা আলতো করে উঠিয়ে কপালে উষ্ঠ ঠেকিয়ে কেঁদে দিল আহনাফ। চাঁদনিও যেন আর নিজেকে স্থির রাখতে পারল না, উচ্চস্বরে কেঁদে দিল সে। তবে এই কান্নার সুখের, এই কান্না অপেক্ষার অবসানের, অপেক্ষা পুরো 10টা বছরের অপেক্ষা। রাত প্রায় 1টা বাজে, আহনাফ এখনো লাপাত্তা। এদিকে বিছানায় বসে ঘুমে টুলছে চাঁদনি, রাগে গা কাঁপছে ওর। কি ভরা পূর্ণিমা আজ, এজন্যই আজকের দিনে বিয়ের ডেট নিয়েছিল সে। ভেবেছিল একসাথে দুজনে বসে জ্যোৎস্না বিলাস করবে, কিন্তু হলো আর কই, জনাব যে এখনো লাপাত্তা। রাগে বিয়ের পোশাক পরিয়ে ঘুমিয়ে পড়ল সে। 30 মিনিট পর পাক্কা 10,000 টাকা পকেট থেকে বিসর্জন দিয়ে ঘরে ঢুকলো আহনাফ। চোখ গেল বিছানায় ঘুমিয়ে থাকা লাল পরীটার দিকে। এটা সেই পরী যাকে কাছে পাওয়ার জন্য 10টি বছর অপেক্ষা করেছে, যার জন্য সে স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করতেও রাজি হয়ে গিয়েছিল। আজ সেই পরীটি তার স্ত্রী রূপে তার ঘরে তার বিছানায় ছোট্ট বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে আছে। আহনাফ ঘড়ি দেখলো, 1টা 30 বাজে। জানে মেয়েটা অনেক ক্লান্ত, সারাদিন অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে, মানসিকভাবেও বিপর্যস্ত। কিন্তু এখন আহনাফ মোটেও মানবিক আচরণ দেখাতে রাজি না। চাঁদনির জন্য একটু কষ্ট হচ্ছে, তবে সে 10 বছরের অপেক্ষার পর পাওয়া এই রাত এভাবে নিরামিষ হয়ে থাকতে পারবে না। ভাই রে ভাই, এতটাও ভালো না সে। আহনাফ বিছানার দিকে এগিয়ে গেল, ধীরে ধীরে চাঁদনিকে ডাকলো, চাঁদ যা, ওঠো প্লিজ, কাল ঘুমিয়ে যান, প্রমিস কাল বিরক্ত করবো না। বলতে বলতে আদুরের ছোঁয়া দিতে লাগলো চাঁদনির গালে। চাঁদনি যেন ঘুমের মধ্যে আদুরের স্পর্শে আহ্লাদী হয়ে উঠল, আরো গভীর ঘুমে তলিয়ে গেল। আহনাফ এবার ধৈর্য হারালো, কামড় বসালো চাঁদনির তুলতুলে হাতে। ব্যথায় ধর ফরিয়ে উঠে বসলো চাঁদনি, চোখ ডলতে ডলতে রাগি চোখে তাকালো আহনাফের দিকে। এদিকে আহনাফ মিটি মিটি হাসছে। চাঁদনি রেগে বলল, এই ছেলে সমস্যাটা কি? একদম বিরক্ত করতে আসবে না আমায়, ঘুম ধরেছে। আহনাফ হাসলো আবার, পরনের পাঞ্জাবি ছুঁড়ে মারো মেঝেতে। চাঁদনি যেন বুঝলো, কাঁপা গলায় বলল, এ একদম না। আর কিছু বলতে পারল না সে, শব্দ তার মুখেই থেকে গেল। একটা সময় পর চাঁদনি নিজেও সায় দিল। সায় না দিয়ে কি থাকা যায় নাকি? এত বছরের অপেক্ষা, এত বছরের ভালোবাসা আঁকড়ে ধরল তার আহনাফকে। হ্যাঁ, তার, শুধুই তার। মোমবাতিগুলো প্রায় নিভু নিভু, কিছু তো নিভেও গেছে। অন্ধকারের মাঝেই জানালার পাতলা পর্দা ভেদ করে বাইরের ল্যাম্পপোস্টের আলো বিছানায় পড়ছে, আর সে আলোয় দুজন তৃষ্ণার্থ জুটি নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিচ্ছে। 9 মাস পর নিজের 7 মাসের উঁচু পেট নিয়ে বসে বসে আচার খাচ্ছে চাঁদনি। এই তো আর কয়টা মাস পর তার পুচকো সোনা আসবে পৃথিবীতে। আহনাফ আর তার সংসার পূর্ণতা পাবে। চাঁদনি এখন ওর শ্বশুর বাড়িতেই থাকে, বিয়ের পরেই ঢাকা ছেড়েছে। রুদ্র আর নূর এখন কানাডায়। অবশ্য নূরের বাবা মা, চাঁদনির বাবা মা উভয়ই কানাডায় ওদের সাথেই শিফট করেছে। চাঁদনিও চেয়েছিল যেতে, কিন্তু আহনাফ রাজি না, তাই আর চাঁদনিও এসব নিয়ে বাড়াবাড়ি করেনি। ভাবনার মাঝে হুট করে চাঁদনির পেটে চুমুর ঝড় উঠল। চাঁদনি বুঝলো তার পাগলা পুরুষ এসেছে। এত এখন নিত্যদিনের ঘটনা। পাগলটা সেদিন থেকে শুনেছে যে তার বাবু আসবে, সেদিন থেকেই চাঁদনির পেটে প্রতিনিয়তই চুমুর ঝড় ওঠে। হাত বাড়িয়ে পাগলটার চুলে বিলি করে দিতে লাগলো চাঁদ। আহনাফ এবার আলতো করে চাঁদনির গালে কপালে চুমু দিল, বলল, ভালোবাসি চাঁদ। চাঁদনি আহনাফের হাতটা নিয়ে গালে রাখলো, হেসে বলল, ভালোবাসি পুচকুর পাপা। হাসলো দুজনে। অবশেষে যে তারা এক হলো, পূর্ণতা পেল। 7 মাসের পেট নিয়ে সিরিয়াল দেখায় ব্যস্ত নূর আর ওর শাশুড়ি মা।
এদিকে রুদ্র বিরক্ত, সেই কখন অফিস থেকে ফিরেছে, কিন্তু বউ ব্যস্ত সিরিয়াল দেখায়, রৌদ্র ব্যস্ত দাদুর সাথে খেলা করতে। কাকতালীয়ভাবে নূর আর চাঁদনির প্রেগনেন্সির টাইম একই, ডেট 6-7 দিন আগ পিছ হতে পারে, এই আর কি। রুদ্র এবার আর না পেরে গেল লিভিং রুমে, বলল, নূর, আমার একটা ফাইল পাচ্ছি না, আসো তো। নূর বলল, আর জাস্ট 10 মিনিট, শেষ হলেই আসছে। রুদ্র হতাশার নিঃশ্বাস ফেলে প্রস্থান করলো। প্রেগনেন্সির পর থেকেই বউটার বাচ্চামো জেদ আরও বেড়েছে। একটু বকা দিলেই বা কোনো কিছু নিয়ে জোর করলে প্যানিক করে। আবার প্রেগনেন্সিতেও এবার বেশি কিছু জটিলতা আছে, যার কারণে নূর তার মেন্টাল ডিসঅর্ডারের জন্য সেসব মেডিসিন নিত, সেগুলো আপাতত অফ রেখেছে। আর এই কারণে ইদানিং প্যানিক অ্যাটাক বেশি হয়। এদিকে রুদ্রর মা বুঝলো ছেলের চাওয়া, তাই বিজ্ঞাপন বিরতির সময় নূরের মাথায় হাত রেখে বলল, জানো নূরমা, যখন আমার প্রথম বিয়ে হলো তখন আমি সব সময় তোমার বাবার পিছু পিছু ঘুরঘুর করতাম। সে অফিস থেকে ফেরার অপেক্ষায় থাকতাম। সে ফিরলে দুনিয়ার যত কাজ আছে সব বাদ দিয়ে তার কাছে ছুটে যেতাম। একসাথে রাতের খাবার খেতাম। আসলে একজন স্ত্রী হিসেবে এসব আমার দায়িত্ব, স্বামীর যত্ন নেয়া, তাকে সময় দেয়া, তাই না মা? নূর বুঝলো, অনুশোচনা হলো, ইদানিং এত ভুল করছে সে। রুদ্র কষ্ট পেয়েছে। নূর শাশুড়ির গালে টুস করে চুমু খেলো শাশুড়ির 2 গালে, তারপর উঁচু পেট ধরে গেল রুমে। রুদ্র গোসল করে বের হয়ে দেখে নূর বিছানায় বসে আছে। রুদ্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছে। হুট করে একজোড়া চুল তুলে হাত রুদ্রর কোমর পেছন থেকে জড়িয়ে ধরল। রুদ্র মেয়েকে অভিনয় করে বলল, এখন সময় হলো মহারানীর। নূরের চোখ ভরে এলো, আয়নায় তা দেখলো রুদ্র। সাথে সাথে পেছনে ঘুরে নূরকে বউকে নিয়ে বলল, সরি জান, মজা করছিলাম। নূর কাঁদতে কাঁদতেই বলল, কিভাবে আমার মতো একটা মানসিকভাবে অসুস্থ মেয়েকে সহ্য করছো রুদ্র? আমি তো নিজেই বিরক্ত আমার এসব আচরণে। রুদ্র ঠান্ডা কণ্ঠে বলল, তুমি আমার বেঁচে থাকার কারণ নূর, তোমার সাথে থাকতে এই কারণটাই যথেষ্ট নয়? প্রাপ্তির হাসি হাসল নূর, বলল, ভালোবাসি। রুদ্র নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আমিও ভালোবাসি।